মাইটের এগেনিস্টে ব্যবহার করলে মাইটিসাইড, যদি আমরা যদি পাঞ্জার এগেনিস্টে করি পাঞ্জিসাইড, ব্যাকটেরিয়াসাইড, উইডিসাইড, নেমাটিসাইড, রোডেন্টিসাইড, হেবিসাইডস। জাস্ট এই সিম্পল ক্লাসিফিকেশন, এই সিম্পল ক্লাসিফিকেশনটি পরীক্ষাতে আসে, তোমরা একেবারে সুন্দর করে মনে রাখবা। এরপর হচ্ছে যে মেইন যে ক্লাসিফিকেশনটি, সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইনসেক্টিসাইডস। আমাদের যেহেতু টার্গেট হচ্ছে ইনসেক্টিসাইডস বা ইনসেক্ট, আমরা সেদিকে যাচ্ছি। অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, এটিকে প্রধানত এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক, অর্গানিক এবং মাইক্রোবিয়াল। অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, অর্থাৎ এটি কি দিয়ে তৈরি, তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো কি কি। ইনঅর্গানিক হচ্ছে অত্যন্ত টক্সিক, যেটি আসলে আমরা এটাকে ফার্স্ট জেনারেশন কেমিক্যাল বলে থাকি, ফার্স্ট জেনারেশন কম্পাউন্ড বা ফার্স্ট জেনারেশন ইনসেক্টিসাইড। যখন আমাদের দেশে অর্গানোফসফরাস, অর্গানোকার্বমেট আসেনি যখন তখন পর্যন্ত আমরা ইনঅর্গানিক ফার্মার্স বিভিন্ন ধরনের ইনঅর্গানিক কেমিক্যালস ব্যবহার করতো। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের অনেক প্রোডাক্ট চলে আসে, বিশেষ করে অর্গানোফসফরাস, অর্গানোকার্বমেট ইত্যাদি। এরপর হচ্ছে অর্গানিকের মধ্যে দেখো তিনটি ক্লাসিফিকেশন আছে, বোটানিক্যালস এবং সিনথেটিক। দুটি, বোটানিক্যালস এবং সিনথেটিক। বোটানিক্যালস বলতে আমরা গাছপালা থেকে যে সকল নির্যাস বা তার যে ওয়েল, তার যে এক্সট্রাক্ট আমরা ব্যবহার করি, সেটা দিয়ে ইনসেক্ট কন্ট্রোল করি। যেমন তুমি মনে আছে গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত দেখবা যে ধানের বীজ বা অন্যান্য বীজ যখন মানে হাড়ি পাতিলে রাখা হয়, সেখানে দেখবা যে বিষকাটালি ব্যবহার করে। অনেক অনেক ফার্মার আছে দেখবা যে অনেক আগে থেকে নিম পাতা, বিষকাটালি, পারিত্রাম বা চন্দ্রমল্লিকার পাতা এগুলো ব্যবহার করে। বিশেষ করে গ্রামাঞ্চলে দেখবা যে বেশি করে বিষকাটালি ব্যবহার করে, অর্থাৎ এগুলো একদিকে ইনসেক্টিসাইড হিসাবে কাজ করে, আরেকদিকে রিপেলেন্ট হিসাবে কাজ করে, ইনসেক্ট যাতে চলে যায়। এনিওয়ে, তোমাদের সম্ভবত থিওরি ক্লাসে পড়িয়েছে ইন ডিটেলস অ্যাবাউট দ্য বোটানিক্যালস। আমরা সবচেয়ে আমাদের বাংলাদেশে বেশি ব্যবহার করে থাকি হলো নিম প্রোডাক্ট, নিমের এক্সট্রাক্ট, নিম অয়েল, এই জাতীয় জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। এবং সিনথেটিক হচ্ছে যেটি আসলে একটি ফর্মুলাতে, একটি কোম্পানিতে, ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় হিউজ পরিমাণে, দ্যাট ইজ টোটালি সিনথেটিক। এবং সেগুলো হচ্ছে অর্গানোফসফরাস, অর্গানোক্লোরিন, অর্গানোকার্বমেট, নিওনিকোটিনয়েড, ইনসেক্ট গ্রোথ রেগুলেটরস, ফিনাইল ফাইরাজোল এবং ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন। এছাড়া অনেক গ্রুপ আছে, এখন নতুন অনেক গ্রুপ, তোমরা একটু নেটে সার্চ করলে বুঝতে পারবা, প্রচুর পরিমাণে গ্রুপ আছে সিনথেটিকের। আরেকটা হচ্ছে মাইক্রোবিয়াল, অর্থাৎ আমরা মাইক্রো অর্গানিজম দিয়ে, অর্থাৎ অর্গানিজমকে কিল করি। মাইক্রো অর্গানিজম দিয়ে যখন আমরা ইনসেক্টকে কিল করি, সেগুলোকে বলা হয় মাইক্রোবিয়াল বা এন্টোমোপ্যাথোজেন। এন্টোমোপ্যাথোজেন হচ্ছে যে সকল প্যাথোজেন দিয়ে ইনসেক্টকে কন্ট্রোল করা হয়, তাদেরকে বলা এন্টোমোপ্যাথোজেন, বা আমরা সংক্ষেপে বলি মাইক্রোবিয়াল। সেখানে কিছু ব্যাকটেরিয়া আছে যেমন বিটি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ভাইরাস আছে যেমন এসএনপিভি, স্পোরোফিলা নিউক্লিওপলিহাইড্রোসিস ভাইরাস, ফাঙ্গাস আছে বিউরিয়া বেসিয়ানা, মেটারাইজিয়াম এনাইসোপ্লি। অনেক ধরনের মাইক্রোবিয়ালস আমরা আমাদের মার্কেটে এখন অ্যাভেলেবল, আমরা এখন সেগুলো ইনসেক্টের এগেনিস্টে ব্যবহার করে থাকি। তবে এখানে যে জিনিসগুলো আছে সবারই কিন্তু মোড অফ অ্যাকশন একরকম নয়, একটি এক একভাবে কাজ করে থাকে। সেকেন্ড ওয়ান হচ্ছে অন দ্য বেসিস অফ রুট অফ এন্ট্রি। স্যার মাইক্রোবিয়ালস গুলোর নামটা যদি আরেকবার বলতেন। তোমাদের থিওরি ক্লাসে কি পড়িয়েছে? থিওরি ক্লাস কি শেষ? 3-2 থিওরি ক্লাস কি পড়িয়েছে কিনা, শেষ কিনা? স্যার থিওরি ক্লাস সবগুলো এখনো শেষ হয়নি স্যার, কিছু বাকি আছে। এন্টোমোলজি শেষ হয়ে গেছে। এন্টোমোলজি শেষ হয়ে যাওয়ার কথা, শেষ না হলে প্র্যাকটিক্যালে আসে না। এনিওয়ে, ওটা কে পড়িয়েছে? এন্টোমোলজি একটা ক্লাস এখনো বাকি আছে স্যার। আচ্ছা, এটা কে পড়িয়েছে? এই অংশটুকু কে পড়িয়েছে? ক্লাসিফিকেশন সাইটটা কি এটা শাহানারা ম্যাডাম নাকি অন্য কেউ? মনে আছে তোমাদের? বায়োলজিক্যাল, কেমিক্যাল এগুলো শাহানারা ম্যাডাম পড়াইছে। শাহানারা ম্যাডাম পড়িয়েছে। আসলে এগুলো আসলে ওখানে ডিটেইলস পড়ানোর কথা, আমরা শুধু ক্লাসিফিকেশন কি করে থাকি জাস্ট। হয়তো তোমার যদি প্র্যাকটিক্যাল ক্লাস হতো তাহলে কিছু ইনসেক্টিসাইড দেখাতাম। এনিওয়ে, যেমন বেসিলাস থুরিনজিয়েন্সিস, সংক্ষেপে আমরা বিটি বলি, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো অ্যাট লিস্ট। এটি একটি ব্যাকটেরিয়া। এটিকে আমরা বিভিন্ন ধরনের ক্যাটারপিলার এগেনিস্টে ব্যবহার করে থাকি। অনেক সময় কিছু হেমিপ্টেরান ইনসেক্ট, নিম বা অ্যাডাল্টারি হেমিপ্টেরান ইনসেক্টের ক্ষেত্রে ব্যবহার করি। তবে বিটি সবচেয়ে বেশি ভালো কাজ করে হচ্ছে ল্যাপিডোপ্টেরান ইনসেক্ট বা ক্যাটারপিলার এগেনিস্টে। ভাইরাস আছে হচ্ছে এসএনপিভি, অনেক আছে। এনপিভি হচ্ছে সংক্ষেপে, এটাকে বলা হয় নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, এনপিভি, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। এবং ফাঙ্গাস যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা যখন আসলে এটি ক্লাসে, এটি এক্সাম্পল আছে, তোমরা যখন খাতায় লিখবা তখন এক্সাম্পল গুলো আমরা দিয়ে দিব, বুঝতে পারছো?
তোমরা যখন খাতায় লিখবে তখন এক্সাম্পল গুলো দিয়ে দেওয়া হবে। এবং ভাইরাস হচ্ছে এসএনপিভি এস, এবং এই যে অর্গানিজমস গুলো এখানে আছে তাদের মধ্যে ভাইরাস একমাত্র স্পেসিফিক, স্পিসিস স্পেসিফিক ইজ এস হাইফেন এনপিভি। এনপিভি ইজ কমন, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, বাস এস। এস হচ্ছে একটা ইনসেক্টের প্রজাতি স্পোডোপ্টেরা লিটিউরা। তুমি যে ইনসেক্টে ব্যবহার করবা শুধুমাত্র সেই ইনসেক্টই মারা যাবে, আদার্স উইল বি আনএফেক্টেড। তুমি যদি ব্রিঞ্জাল শুট এবং ফ্রুটের অ্যাগনিস্টে ব্যবহার করো এবং সেটার যদি প্রোডাক্ট মার্কেটে থাকে তাহলে শুধু সেটি মারা যাবে, অন্য কোনো ইনসেক্ট মারা যাবে না। এই জন্য ভাইরাসকে বলা হয় স্পিসিস স্পেসিফিক। বাট ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলা কিন্তু স্পিসিস স্পেসিফিক না, এগুলা জেনারেল, যেটার গায়ে পড়বে সেটাই মারা যেতে পারে। ফাঙ্গাস বিউভেরিয়া বেসিয়ানা, বিউভেরিয়া বেসিয়ানা এবং মেটারাইজিয়াম অ্যানাইসোপ্লি, এই ফাঙ্গাস যেগুলো আছে সেগুলো ইন জেনারেল আমরা ব্যবহার করি এবং যেখানে যেখানে লাগবে হয়তো সেগুলো মারা যায়। কিন্তু এখানে মাইক্রোবিয়ালসের একটি ডিসঅ্যাডভান্টেজ তো আছে, এগুলা ইকো ফ্রেন্ডলি কম্পাউন্ডস, বাট প্রবলেম হচ্ছে এগুলোর এফিকেসি নট লাইক এ সিনথেটিক ইনসেকটিসাইড। ফার্মার্স কেন আসলে দেখো, ফার্মার্স কেন ফিল্ড লেভেলে ইনসেকটিসাইড ব্যবহার করে, কারণ সে যখন আজকে ব্যবহার করে 24 আওয়ারের মধ্যে কিন্তু সে তার রেজাল্টটি পেয়ে যায়। খুব খুশি, মারাত্মক খুশি। ইনসেক্ট আছে, ইনসেকটিসাইড দিল, 24 আওয়ার 48 আওয়ার 72 আওয়ার পরে 3 দিন পরে গিয়ে দেখলো যে ইনসেক্ট নাই বা কিছু আছে, খুব খুশি। কিন্তু যদি বিটি ইউজ করে, বিউভেরিয়া বেসিয়ানা ইউজ করে, মেটারাইজিয়াম অ্যানাইসোপ্লি ইউজ করে, সেই ক্ষেত্রে দেখা গেছে একেবারে ম্যাক্সিমাম তোমার 50% 60% মারা যেতে পারে। এটি হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ, নট হাইলি এফিকেসিয়াস। এবং তার সাথে এনভায়রনমেন্টের একটি সম্পর্ক আছে, কারণ যেগুলো লিভিং অর্গানিজম, আমি ব্যাকটেরিয়া বলি, তারপরে তোমার ফাঙ্গাস বলি, এগুলো যেহেতু লিভিং অর্গানিজম সেখানে গিয়ে এসে ফাংশন করে, এই জন্য এনভায়রনমেন্টাল কিছুটা প্রবলেম আছে। এনিওয়ে, তারপরেও যেহেতু এগুলো ইকো ফ্রেন্ডলি, আমাদের পরিবেশের জন্য ভালো, আমাদের প্রোডাক্টের জন্য ভালো, আমাদের বায়ো কন্ট্রোল এজেন্টের জন্য ভালো, এই জন্য আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। তবে নিয়ম হচ্ছে এই সকল এন্টোমোপ্যাথোজেনকে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই না করে এটাকে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আইপিএম এর একটি কম্পোনেন্ট হিসাবে সাধারণত ব্যবহার করা হয়, মানে কম্বাইন্ড এটিকে ব্যবহার করা হয়ে থাকে। এদের মধ্যে যেটি আমি একটু আগে বললাম ভাইরাস এনপিভি, দিস ইজ হাইলি স্পেসিফিক এন্ড এক্সিলেন্ট এফিকেসিয়াস। তোমার যদি স্পেসিফিক ইনসেক্টের 1% মারা যাবে। এই যে তোমার এখন যে ফল আর্মিওয়ার্ম আসছে, তোমরা জানো যে ভুট্টার স্পোডোপ্টেরা ফ্রুজিপার্ডা, যেটি মানে বাংলাদেশে একটি বড় সমস্যা এই মুহূর্তে, স্পোডোপ্টেরা ফ্রুজিপার্ডা। এবং সেখানে দেখা গেছে বিভিন্ন ইনসেকটিসাইড বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তোমার এই যে সকল ব্যাকটেরিয়াল ইনসেকটিসাইড আছে, স্পিনোসাইড, এমামেকটিন, বেনজয়েড, এবামেকটিন, লটস অফ ইনসেকটিসাইড আছে, সিনথেটিক ইনসেকটিসাইড। এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি এগুলো ধীরে ধীরে কিন্তু কন্টিনিউয়াসলি ফার্মার ইউজ করতেছে এগুলো, এবং এগুলো গোয়িং টু বি রেজিস্ট্যান্ট। কিছু অলরেডি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কাজ করছে না। ঠিক তার অল্টারনেট হিসাবে যে একটি ভাইরাস, যেটা হলো এসএফ, স্পোডোপ্টেরা ফ্রুজিপার্ডা এনপিভি, যেই ইনসেক্টির এগেইনস্টে ব্যবহার করব সেই ইনসেক্টির নামের সাথে এনপিভি লাগিয়ে দেওয়া হয়, বা এনপিভির সাথে ওই ইনসেক্টির নাম দিয়ে দেওয়া হয়, এসএফ এনপিভি, স্পোডোপ্টেরা ফ্রুজিপার্ডা নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। এক্সিলেন্ট কাজ করতেছে ফিল্ড লেভেলে, এবং সেটি হচ্ছে তার প্রোডাক্ট নেম হচ্ছে ফাউলিজেন। এটি অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট সেটিকে রেজিস্ট্রেশন দিয়েছে ফাউলিজেন হিসাবে, এবং সেটিকে ফিল্ড লেভেলে ব্যবহার করা হচ্ছে, এবং এটি এফিকেসি এক্সিলেন্ট দেন আদার সিনথেটিক ইনসেক্টিসাইড। সুতরাং ফিল্ড লেভেলে তোমরা যখন পাস করে যাবা, তোমরা যখন এগ্রিকালচার অফিসার বা এই রিলেটেড চাকরি করবা, তখন তোমাকে বুঝতে হবে তোমাকে কিন্তু এই আপডেট প্রোডাক্টের সাথে তোমাকে তোমার লিঙ্ক থাকতে হবে, যে তুমি একেবারেই কিছু তোমার ধরো ওই সেই ঘুরে ফিরে মার্কেটিং শুধু একটা আছে এগুলা দিলে হবে না, তোমাকে আপডেট ইনফরমেশন জানতে হবে, এবং আপডেট ইনফরমেশনের সাথে সাথে তোমার যে ফিল্ড লেভেলে যে প্রবলেম সেগুলো তুমি ফেস করতে পারবা। তো এনিওয়ে, আমি এখন নেক্সট আসি অন দ্য বেসিস অফ রুট অফ এন্ট্রি। এখানে কিছু নাম আছে, এই এক্সাম্পল গুলো তোমরা শিখে নিবা। এজাডিরেক্টিন, পারিথ্রাম, তারপর হচ্ছে রোটেনন, রায়ানা। অর্গানোফসফরাসের মধ্যে অনেক গ্রুপ আছে, ক্লোরপাইরিফস, ডায়াজিনন, ডাইক্লোরবস, এই জিনিসগুলো একটু শিখে রাখবা।
অর্গানোক্লোরিন যদিও ব্যান্ডেড, বাংলাদেশে অলরেডি ব্যান্ডেড এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এটি অলরেডি ব্যান্ডেড, বাট এখনো কিছু কিছু ক্ষেত্রে এটি আসলে ইনডিসক্রিমিনেটলি ব্যবহার করে থাকে। অর্গানোকার্বনেট, নিওনিকোটিনয়েড, ভেরি ইম্পর্টেন্ট, এটি খুব রিসেন্ট একটি গ্রুপ যেটি ওয়ার্ল্ডে এসেছে বিগত 10 থেকে 12 বছর আগে এবং আমাদের দেশে আমরা ব্যবহার করি। নিওনিকোটিনয়েড যেটি তোমরা দেখতেছো, এটি আমাদের দেশে 5-7 বছর হয়েছে এসেছে এবং এটিকে বিশেষ করে যে ইমিদাক্লোপ্রিড তোমরা দেখতে পাচ্ছ, বিশেষ করে যাদের আম বাগানের সাথে যাদের লিঙ্ক আছে, বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ ওইদিকে যাদের বাসা, তোমরা দেখবা যে আম বাগানে এই প্রোডাক্টটি মানে নিওনিকোটিনয়েড গ্রুপের যত ইনসেকটিসাইড আছে সেগুলো আম বাগানে ব্যবহার করা হয় টু কন্ট্রোল দ্য হোপার। ম্যাঙ্গো হোপার নামে একটা ইনসেক্ট আছে যেটি সবচেয়ে বড় থ্রেট, সেটিকে কন্ট্রোল করার জন্য ইমিদাক্লোপ্রিড ব্যবহার করা হয় এবং দেখা গেছে ইমিদাক্লোপ্রিড এখন অলমোস্ট রেজিস্ট্যান্ট এগেইনস্ট হোপার। তারপরে সেখানে অ্যাসিটামিপ্রিড আছে, থায়াক্লোপ্রিড আছে, এই গ্রুপগুলো সাকিং ইনসেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নিওনিকোটিনয়েড যে ইনসেকটিসাইড গুলো আছে এগুলাকে সাকিং ইনসেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ইমিদাক্লোপ্রিড, অ্যাসিটামিপ্রিড, থায়াক্লোপ্রিড ইত্যাদি। তারপরে ইনসেক্ট গ্রোথ রেগুলেটরস, তোমরা টুটুতে আমি পড়িয়েছি এন্ডোক্রাইনোলজি, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আমি তোমাদেরকে তখন একটা কোশ্চেন করেছিলাম মনে আছে কিনা, হাউ endocrinological knowledge we can use in integrated pest management, or we can control insect using the endocrinological knowledge in field level. ওই যে তোমাদের মনে আছে কিনা একটা ছবি এঁকে নিউরোসিকিউরিটি সেল, কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা এলাটা, পোথোরাসিক গ্ল্যান্ড এবং তার থেকে যে সিক্রেশন, তাদের বৈশিষ্ট্য এবং সেগুলো কিভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি। সেই এন্ডোক্রাইনোলজিক্যাল নলেজকে মাথায় রেখে কিছু প্রোডাক্ট এখন মার্কেটে এসেছে, সেখানে এগুলো এক্সাম্পল আছে, যেমন জুভেনাইল হরমোন মিমিক, পেনক্সিকার এবং হাইড্রোপ্রিনিক। কাইটিন সিনথেসিস ইনহিবিটর আমাদের দেশে এখন একেবারে অ্যাভেলেবল, বুপ্রোফেজিন আছে, লুপিনিউরন আছে, নোভালিউরন আছে, পাইরিপ্রক্সিপেন আছে, অনেক কিছু আছে, একডাইসন অ্যাগনিস্ট আছে, টিবুপেনোজাইড। অর্থাৎ এন্ডোক্রাইনোলজিক্যাল যে সিস্টেম, সেই সিস্টেমকে কি অর্থাৎ ইনসেক্টের যে ফিজিওলজি আছে, ইনসেক্টের ফিজিওলজিকে আমরা কিভাবে ডিসরাপ্ট করে ইনসেক্টকে কন্ট্রোল করতে পারি, সেটি হচ্ছে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর। অর্থাৎ ইনসেক্টের গ্রোথকে আমরা রেগুলেট করবো। অর্থাৎ এটা কিছু কিছু ক্ষেত্রে আমরা আমরা ইনহিবিটর ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেটর, যেটাকে আমরা অ্যাগনিস্ট বলে থাকি, সেটি আমরা ব্যবহার করে থাকি। তবে এই এক্সাম্পল গুলো একটু মনে রাখবা, আমি কাইটিন সিনথেসিস ইনহিবিটর কিভাবে কাজ করে আমি সেটি পরে একটু দেখাবো। ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন ইনসেক্টিসাইড, ম্যাক্রো এই নামটি মনে রাখবা, 6 নম্বরে যেটি আছে। এই মুহূর্তে আমরা যখন ক্লাস নিচ্ছি, বাংলাদেশের যত প্রোডাক্ট আছে তাদের মধ্যে নাম্বার 1 ইজ দিস গ্রুপ, ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন ইনসেক্টিসাইড। All are biopesticide and synthesized or produced from some soil bacteria. Macrocyclic lactone insecticides. তাদের মধ্যে এখানে আছে এভারমেকটিন। এভারমেকটিনের মধ্যে কি আছে? অ্যামামেকটিন বেনজয়েট। এই যে অ্যামামেকটিন বেনজয়েট আছে, অ্যামামেকটিন এখানে লেখার সাথে বেনজয়েটটা লেখা হয় না, অ্যামামেকটিন বেনজয়েট। এটি মার্কেটে আসে সাসপেন্ড হিসাবে, প্রোক্লেম হিসাবে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বায়োপেস্টিসাইড। তারপর অ্যাবামেকটিন যেটি আছে, তোমাদের যদি কোনো অনেক সময় লিসিতে দেখবে যে মাইটের এগেইনস্ট এটিকে ব্যবহার করা হয়ে থাকে অ্যাবামেকটিন, এবং এটি ট্রেড নেম হিসেবে মার্কেটে বিভিন্নভাবে আছে। তারপরে মিলবেমাইসিন, এটা হচ্ছে ল্যাপিমেকটিন, এবং স্পিনোসিন, অত্যন্ত এক্সপেন্সিভ একটি ইনসেক্টিসাইড, যেটাকে বর্তমানে আমি যেটি বললাম মেইজে স্পোডোপ্টেরা ফ্রুটিপার্দার এগেইনস্টে এটিকে ব্যবহার করা থাকে। স্পিনোসাইড হচ্ছে গ্রুপের নাম, এবং তার যে ট্রেড নেম আছে সেখানে অনেক আছে, ট্রেসার, লিপসেন, অনেক কিছু নাম আছে। অর্থাৎ তোমাকে বলতে হবে স্পিনোসাইড, তোমাকে গ্রুপের নাম বলতে হবে। তুমি যদি ট্রেড নাম বলো তাহলে তোমাকে ওরা বুঝবে না। এনিওয়ে, স্পিনোসাইড গ্রুপের অনেক ইনসেক্টিসাইড আছে। এই গ্রুপটি 6 নম্বর গ্রুপটি অত্যন্ত ইম্পর্টেন্ট এই মুহূর্তে, আমরা বিভিন্নভাবে এটিকে ব্যবহার করে থাকি। এবং এখানে দেখো লেখা আছে ইবি, নিচের দিকে দেখো লাল কালারে লেখা আছে অ্যামামেকটিন বেনজয়েট এবং অ্যাবামেকটিন ইজ সিনথেসাইজড ফ্রম স্ট্রেপ্টোমাইসিস অ্যাবারমিটিলিস, এ সয়েল ব্যাকটেরিয়া, এবং সেখানে ফার্মেন্টেশন পদ্ধতিতে এটিকে সিনথেসাইজ করা হয়। তারপর হচ্ছে স্পিনোসাইড যেটি আছে, সেটিও এক ধরনের ব্যাকটেরিয়া, স্যাকারোপোলিসপোরা স্পিনোসা, সয়েল ব্যাকটেরিয়া থেকে এটিকে সিনথেটিক হইতে এটি তৈরি করা হয় এবং সেটিকে আমরা ব্যবহার করে থাকি। আরেকটি হচ্ছে পাইরাজোল ইনসেক্টিসাইড, পিপ্রোনিনও ভালো ইনসেক্টিসাইড। এটি আসলে 6-7 বছর হয়ে গেছে এটিকে বাংলাদেশ সরকার রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু এখন এটি ভালোভাবে কাজ করে। নেক্সট হচ্ছে দেখো মাইক্রোবিয়ালসের মধ্যে আছে ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরিনজিয়েনসিস,
ব্যাসিলাস পপিলি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ব্যাসিলাস পপিলি, ইউভেরিয়া বেসিয়ানা, আরো আছে মেটারাইজাম অ্যানাইসোপ্লি, প্রোটোজোয়া আছে নসিমা ফাইরোস্টা, এবং ভাইরাল আছে এসএনপিভি, এইচএনপিভি। এনপিভি ইজ কমন, এনপিভি কমন থাকবে। এখন যে ইনসেক্টের এগেইনস্টে ব্যবহার করব তার সাথে সেটি লাগানো হবে। যেমন যদি স্পোডপ্টেরা লিচুরা হয়, এখানে সংক্ষেপে এস লাগানো হয় স্পোডপ্টা জেনাসে হলে। আবার এইচ এ হেলিকোভারপা আর্মিজেরা, অর্থাৎ এটি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এটি আমরা যে ইনসেক্টের এগেইনস্টে ব্যবহার করব সেই ইনসেক্টের সাথে এনপিভি শুধু সেখানে লাগিয়ে দেওয়া হয়। নেক্সট হচ্ছে বি। নেক্সট হচ্ছে বি, দেখো, অন দ্য বেসিস অফ রুট অফ এন্ট্রি, আমি যখন ইনসেক্টিসাইড ব্যবহার করব সেটি ইনসেক্টের বডিতে কিভাবে ঢোকে। স্টোমাক পর্যন্ত আমি ফিল্ডে ব্যবহার করলাম, সেটি পাতার সাথে মিশে গেলো, গাছের সাথে মিশে গেলো, বিভিন্ন পার্টসের সাথে মিশে গেলো, অংশের সাথে মিশে গেলো। তারপরে ইনসেক্টিটিকে খাবে, খাওয়ার পর সেটি স্টোমাকে যাবে, স্টোমাক থেকে সেটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মুভ করবে, মুভ করার পর সেটি তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করবে। কন্ট্যাক্ট পর্যন্ত হচ্ছে তার কিউটিকুলে লাগবে, কিউটিকুলের ভিতর দিয়ে যে পোর আছে, ছিদ্র আছে, ছিদ্রের ভিতর দিয়ে ইনসেক্টের বডিতে ঢুকবে, এবং সেটি তারপরে তার বডিতে গিয়ে একইভাবে নার্ভাস সিস্টেমে গিয়ে কাজ করবে। সিস্টেমিক পয়জন, সিস্টেমিক পয়জন ভেরি ইম্পর্টেন্ট। সিস্টেমিক পয়জন ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিছু এক্সাম্পল আছে, ফসফামিডন, বাসোডিন, মেটাসিস্টোক্স ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইনসেক্টিসাইড আছে। সিস্টেমিক পয়জনের টার্গেট হচ্ছে, আমরা এটিকে, গাছ আমাদের টার্গেট না, প্লান্ট ইজ নট আওয়ার টার্গেট। আমরা এটিকে সয়েলে ব্যবহার করি সাধারণত। তোমরা দেখবা এখনো পর্যন্ত গ্রামাঞ্চলে বাসোডিন, ফুরাডান, ডায়াজিনন ওষুধগুলো অত্যন্ত জনপ্রিয়, এবং সেগুলোকে দেখবা যে সারের মতো জমিতে ব্রডকাস্ট করা হয়। এবং সেটি কিভাবে কাজ করে, কারণ সেটিকে মাটিতে ব্যবহার করা হয়। সার যেভাবে ব্রডকাস্ট করা হয় ওইভাবে মাটিতে ব্যবহার করা হয়। মাটিতে ব্যবহার করার পর এটি পানি থাকতে হবে জমিতে, একটি সার্টেন লেভেলে পানি থাকতে হবে, এটি পানির সাথে মিশে যাবে, এটি একটি সেখানে সলিউশন তৈরি করবে। ইনসেক্টিসাইড মলিকুলগুলো উইল বি আপটেকেন বাই রুট। প্লান্টের যে রুট আছে, রুট দিয়ে সেটি জাইলেম ফ্লোয়েম হয়ে এটি প্লান্টের সিস্টেমে চলে যাবে। তারপরে যে সেখানে যে সেপ আছে বা রস আছে, বা যা পুরো গাছটি টক্সিক হয়ে যাবে, পুরো সেলগুলি, টিস্যুগুলি সবকিছু, এবং যে কোনো ইনসেক্টের হোক, সে যখন গাছটি কে খাবে ওই ইনসেক্টটি, তখন কিন্তু ইনসেক্টের বডিতে প্লান্ট থেকে ইনসেক্টিসাইড মলিকুল প্লান্ট থেকে ইনসেক্টের বডিতে ঢুকে যাবে। সে একইভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে যাবে এবং সেখানে গিয়ে তারা কাজ করবে। এটি হচ্ছে সিস্টেমিক পয়জন। যেমন তোমরা অনেক সময় বলে থাকি ধানের মাজরা পোকা, নাম মনে নিশ্চয় শুনেছ, ধানের মাজরা পোকা, রাইস ইয়েলো স্টেম বোরার। ধানের মাজরা পোকা হচ্ছে ধানের হলুদ মাজরা পোকা বা ধানের মাজরা পোকা আমরা যেভাবে বলি রাইস ইয়েলো স্টেম বোরার বা রাইস স্টেম বোরার। অত্যন্ত সিভিয়ার একটি পেস্ট বাংলাদেশে। সেটি কি করে, এটি একটি ইন্টারনাল ফিডার। ধানের যে ইয়ে আছে, স্টেম আছে, সেই স্টেমের ভিতরে এটি ঢুকে যায়, ঢুকে গিয়ে তারপরে সেই স্টেমটিকে কেটে দেয়, এবং তোমরা দেখবা যে উপরের দিকে হলুদ মানে মানে মরা শীষ, ডেড শীষ ফেনিকেল পাওয়া যায়। তুমি যদি টান দাও দেখবা যে উঠে আসে, কারণ সে নিচে কেটে দিয়েছে অলরেডি। ইনসেক্টটি থাকে কোথায়, বাইরে না, ভিতরে, স্টেমের ভিতরে লুকিয়ে থাকে। এখন এই স্টেমের ভিতরে যে সমস্ত জিনিস লুকিয়ে থাকে ইনসেক্ট, তাদেরকে কন্ট্রোল করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। যে সকল ইনসেক্ট ইন্টারনাল, আমরা এন্টোমোলজিস্টরা সবচেয়ে বেশি হিমশিম পাচ্ছি ইন্টারনাল ফিডারদেরকে দিয়ে। যে সকল ইনসেক্ট ইন্টারনাল ফিডার বা তারা প্লান্টের ভিতরে থাকে, সিস্টেমের ভিতরে থাকে, যেমন তোমার এই যে বেগুন, এমন কোন ইনসেক্টিসাইড বাংলাদেশে নাই দ্যাট ইজ ইফেক্টিভ এগেইনস্ট ব্রিঞ্জাল শুট এন্ড ফ্রুট বোরার। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার আমরা মার্কেটে কিভাবে পাচ্ছি? ইয়েস, হিউজ পরিমাণে ইনসেক্টিসাইড আছে, তুমি ইউ ক্যান টেস্ট দিস। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সেখানে আসলে আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ফলো করা হয় প্রত্যেকটি ধাপে 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 ধাপে। বা একক কোনো ইনসেক্টিসাইড নাই যেটা দিয়ে আমরা ব্রিঞ্জাল শুট এবং ফ্রুট বোরারকে কন্ট্রোল করতে পারবো। সেটাকে আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টে আমরা গিয়ে সেটাকে ধাপে 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 যতটুকু সম্ভব। তারপরেও ফার্মার যে ব্রিঞ্জাল কাল্টিভেট করে তার দেখবা যে 30%, 25% তারা ফেলে দিচ্ছে, কিছু করার নেই। অত্যন্ত ডেঞ্জারাস যে তারা ইন্টারনাল ফিডার। আমি যেটা দেখছিলাম রাইস ইয়েলো স্টেম বোরার, ধানের মাজরা পোকা, সেটি ভিতরে ঢুকে এবং কেটে দেয়। ফার্মার কি করে? এখন তুমি এই ক্ষেত্রে যদি, এবং একজন এন্টোমোলজিস্ট হিসাবে তোমাকে খেয়াল করতে হবে, আমি প্রথম ক্লাসটিতে বলেছিলাম
তোমার কাছে যখন একজন ফার্মার আসবে, একটা ইনসেক্ট নিয়ে আসবে, তুমি কি প্রেসক্রাইব করবা সেটা তোমার ইফিসিয়েন্সি, তোমার যে এক্সপিরিয়েন্স, তোমার যে নলেজ তার উপর নির্ভর করবে। তুমি যদি ভুল ইনসেক্টিসাইড দাও, ইনসেক্ট মারা যাবে না, রেদার এটি রেজিস্ট্যান্ট গ্রো করবে। তোমার উপর নির্ভর করবে তুমি কতটুকু এক্সপিরিয়েন্স, তুমি কতটুকু তোমার নলেজেবল, তোমার কতটুকু নলেজ আছে এই লেভেল, তার উপর নির্ভর করবে তোমার প্রেসক্রিপশন, তার উপর নির্ভর করবে ইনসেক্টের কন্ট্রোল। এখন রাইসিয়াল স্টেম্পোরার যে মত আছে, রাইস ধানের যে মাজরা পোকা আছে, সেটির জন্য তুমি যদি কন্টাক্ট দাও, তুমি যদি কন্টাক্ট সেখানে দাও, সেখানে যদি স্টোমাক দাও, কাজ হবে না। কন্টাক্ট দিলে কাজ হবেই না। যদি সেখানে কোনো মদ থাকে রাতের বেলা, সেখানে যদি কোনো কন্টাক্ট আছে, হয়তো সেটি মারা যেতে পারে, বাট ভিতরে যেগুলো আছে এগুলো মারা যাবে না। সেখানে তোমাকে অবশ্যই যে সকল ইন্টারনাল ফিডার আছে যারা প্লান্টের সিস্টেমের ভিতরে থাকে, সেখানে তোমাকে অবশ্যই সিস্টেমিক পয়জন দিতে হবে। হ্যাঁ, তোমার প্রশ্ন থাকতে পারে ভেজিটেবল আমরা সিস্টেমিক পয়জন ব্যবহার করি কি না। না, আমরা ভেজিটেবলের সিস্টেমিক পয়জন কখনো সিস্টেমিক ইনসেক্টিসাইড সাপোর্ট করি না। কারণ তুমি আজকে সিস্টেমিক পয়জন দিলা, গাছে গেল, সেখানে হয়তো তার যে এটাকে আমরা কি বলি, PHI, পোস্ট হারভেস্ট ইন্ডেক্স, সেফটি পিরিয়ড, আজকে দিলাম আমি 10 দিন পরে আমাকে তুলতে হবে, কিন্তু ফার্মার কিন্তু সেটা ফলো করে না। এই সেফটি পিরিয়ডটা কখনোই ফলো করে না, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। তো আমরা ভেজিটেবল সেটিকে সাজেস্ট করি না এই জন্য যে তুমি আজকে তুমি ফার্মারকে বললা, সে দিল, সে কালকে দিনে পরশু দিনে কিন্তু সেটাকে হারভেস্ট করে মার্কেটে বিক্রি করলো। ভেজিটেবল আমরা সহজে সিস্টেমিক পয়জন সাজেস্ট করি না। সেখানে যতটুকু সম্ভব IPM, তোমার ভালো ভ্যারাইটি, স্যানিটেশন, ফেরোমন ট্র্যাপ, স্টিকি ট্র্যাপ, তারপর হচ্ছে তোমার এন্টোমোপ্যাথোজেন, বোটানিক্যাল, এগুলো দিতে থাকি। যখন দেখা যাচ্ছে যে কন্ট্রোল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিছু ইনসেক্টিসাইড সেখানে ফলো করা। এনিওয়ে, তো এখন ধরো এই যে তোমার জমিতে ধানের মাজরা পোকা আক্রমণ হলো, তোমাকে সেখানে তুমি যদি কন্ট্যাক্ট দাও সেটি কাজ করবে না, তোমাকে দিতে হবে কি সিস্টেমিক পয়জন বা সিস্টেমিক ইনসেক্টিসাইড। সেটি যদি দাও, সেটি পানির সাথে মিশে যাবে, জমিতে পানি থাকতে হবে, শুকনো থাকলে কাজ করবে না। কিছু পর বেশি আবার থাকা যাবে না, জমিতে ময়সা থাকতে হবে, ময়সার লেভেল থাকলে সেটি মিশে যাবে, মাটির সাথে পানির সাথে মিশে যাবে বা মাটিতে ঢুকবে, রুট সিস্টেমের মাধ্যমে সেটি প্লান্টে আসবে, জাইলেম ফ্লোয়েমে আসবে। তারপরে ইনসেক্টটি পুরো গাছটি কিন্তু টক্সিক হয়ে যাবে। এখন গাছটি টক্সিক হলে ভিতরে যে লার্ভাটি আছে সেটি কিন্তু ওই যে তার টিস্যু আছে, টক্সিক টিস্যুটি যখন খাবে, তখন টক্সিক টিস্যু খাওয়ার পর ইনসেক্টিসাইড enters inside the body of larva, then it goes to the central nervous system and ultimately die, এবং সেটি পরবর্তীতে মারা যাবে। নেক্সট আমরা আসি ফিউমিগেন্টস। আমরা তো সব জায়গায় ফিউমিগেন্টস দিব, বলো। স্যার আসলে এই যে আমরা সিস্টেমিক পয়জনটা দিব স্যার, এটা ধানের কোন স্টেজে, পোকা হওয়ার পরে না প্রিভেনশন হিসেবে? না না কারণ না না, প্রতিবছর প্রিভেনশন বলতে আমরা কিছু বিশ্বাস করি না। প্রিভেনশন এটা হচ্ছে কি, ধরো একটা ভালো কোশ্চেন করছো, দ্যাট ইজ দ্য প্রবলেম। কারণ স্যার প্রতি বছর ধানের মাজরা পোকা প্রচুর ক্ষতি করে তো শোনো, স্যার। আমি বলতেছি, শোনো, সেটা হচ্ছে ভালো একটা কোশ্চেন করছো। আমাদের দেশের ফার্মাররা কোনো সিস্টেম কিন্তু ফলো করে না। তুমি হয়তো শুনলে আশ্চর্য হবা যে বাংলাদেশের সবচাইতে বড় একটি ভেজিটেবল গ্রোয়িং রিজন হচ্ছে যশোর। কুমিল্লা, এই তোমার বেগুন চাষ করা হয়। এবং একটা রিপোর্ট আছে যে তোমার একটা ব্রিঞ্জাল সিজনে তারা ইনসেক্টিসাইড ব্যবহার করেছে মোর দেন 120 টাইমস। এর কারণটি হচ্ছে তারা শিডিউল ব্যবহার করে, যেমন আজকে কালকে পরশু, তারা শিডিউল, তাদের মতো করে তারা শিডিউল তৈরি করে। জমিতে কিন্তু পোকা তখনো আসে নাই, দরকার নাই, ইউ ডোন্ট নিড টু স্প্রে। জমিতে কিন্তু তখন ইনসেক্ট আসেনি, মাত্র চারা গাছ হলো, সে কিন্তু চারা গাছ থেকে স্প্রে করা শুরু করে। দিস ইজ কল্ড শিডিউল বেসড। একটা হচ্ছে শিডিউল বেসড আর একটা নিড বেসড, দুইটা জিনিস মনে রাখতে হবে। এবং নিড বেসডের জন্য তোমাকে কি করতে হবে, তুমি ইটিএল পড়েছো থিওরিতে, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, ইকোনমিক ইনজুরি লেভেল। প্রত্যেকটা ইনসেক্ট ক্রপের জন্য তার একটা ইনসেক্টের ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল আছে। তুমি থ্রেশহোল্ড মেজার করো, তুমি যখন দেখো যে তোমার জন্য হুমকি, এটি রিস্ক হয়ে যাচ্ছে, তখন তুমি ইনসেক্টিসাইডে যাবা। বাট শিডিউল বেসড, ফার্মার শিডিউল বেসড ব্যবহার করে যায় না, কিন্তু তোমরা কখনোই শিডিউল বেসডে সেটি সাপোর্ট করা যাবে না। তুমি শিডিউল বেসডে গেলে কি হবে, পরিবেশ দূষিত হবে, তোমার কস্ট বেড়ে যাবে, তুমি যে খাবারটি খাবে সেটি টক্সিক হয়ে যাবে। একটা বেগুনে যখন 120 থেকে 30 বার ইনসেক্টিসাইড 3 মাসে ব্যবহার করে, তুমি বুঝতে পারতেছো তার ভিতরে কি পরিমাণে রেসিডিউস আছে। এবং তুমি নিশ্চিত থাকো আশেপাশে কোথাও কোনো বায়োকন্ট্রোল এজেন্ট বেঁচে নাই, কোনো প্রিডেটর, প্যারাসাইট, প্যারাসিটেট নাই, সব মারা গেছে। এই জন্য যে জিনিসটি তোমাদেরকে খেয়াল করতে হবে, নট শিডিউল বেসড বাট ফলো দ্য নিড বেসড অ্যাপ্লিকেশন। তুমি ফিল্ডে যাবা,
তবে মনিটরিং তোমরা আমি জানি না তোমাদের তৃতীয় কে পড়িয়েছে, সম্ভবত নাজরিন পরে, আমি একসময় পড়িয়েছিলাম। মনিটরিং, সার্ভিলেন্স এন্ড মনিটরিং, সার্ভিলেন্স এখানে নাই, সেটা হচ্ছে মনিটরিং এবং হচ্ছে স্কাউটিং, ভেরি ইম্পর্টেন্ট। তুমি তোমার জমিতে ধান লাগিয়ে আসছো, তুমি ক্রপ লাগিয়ে আসছো, তুমি ধারে কাছে যাও না, তুমি কখনো মনিটরিং করো না, ভিতরে ধান ক্ষেতের ভিতরে ঢোকো নেই, হঠাৎ করে তুমি দেখলা যে একেবারে অ্যাব্রাপ্টলি তোমার শীষ কেটে দিচ্ছে, গোড়া কেটে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা একদিনে কিন্তু হয় নাই। তুমি কন্ট্রোলের আইপিএম বলি, কন্ট্রোলের বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার মনিটরিং। তুমি মনিটরিং এ যাও, তুমি মেজার করো, দেখো তুমি কোন লেভেলে আছে, ইটিএল এর কোন লেভেলে আছে, সেটি তুমি মেজার করো, মেজার করার পর তুমি দ্রুত সিদ্ধান্ত নাও। কিন্তু তুমি যদি মনিটরিং এ না যাও, দেখা গেছে ভিতরে ভিতরে সব ইআইএল এ পৌঁছে গেছে অলরেডি। আমরা এখনো দেখছি যে কিছুদিন আগে যে তোমার রাজশাহীতে এবং পাবনা, সিরাজগঞ্জে কিছু কিছু জায়গায় বিপিএইচ, ব্রাউন প্লান্ট হোপারের হঠাৎ করে আক্রমণ দেখা দিয়েছে। এটি কিন্তু আসলে হঠাৎ করে হয় না, এটি মনিটরিং, ল্যাক অফ মনিটরিং প্রবলেম। মনিটরিং এ তুমি যাবা না, তোমার প্রবলেম হবে। সুতরাং তোমার যে কোশ্চেন সেটি হচ্ছে, কখনো তুমি শিডিউল বেসডে যাবে না, তোমাকে নিড বেসডে যেতে হবে। নিড বেসডে যাওয়ার পর তুমি একটা ডেনসিটি আছে, একটা পপুলেশন ডেনসিটি আছে, সেটি মেজার করার পর তুমি সিদ্ধান্ত নেবে তুমি কোন ইনসেক্টিসাইড দিবে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ওকে। নেক্সট আমরা আসি ফিউমিগেন্টস। এটি আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না, এটিকে ব্যবহার করা হয় মূলত যে স্টোরড পেস্ট গ্রেইন বা গ্রেইন প্রোডাক্টস, স্টোরড গ্রেইন প্রোডাক্টস বা স্টোরড প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। এখানে যদিও মিথাইল ব্রোমাইড হিসাবে আছে, মিথাইল ব্রোমাইড আমরা আসলে ওইভাবে ব্যবহার করা হয় না। যেটি ব্যবহার করে ফসটক্সিন, ফসটক্সিন একটি ট্যাবলেট আছে যেটি ভোলাটাইল, এবং এটি সাধারণত গুদামে ব্যবহার করা হয়। তোমরা জানো যে বাংলাদেশে যে পরিমাণ শস্য উৎপাদিত হয় তার 10 থেকে 12% গুদামজাত অবস্থায় নষ্ট হচ্ছে, এবং সেখানেও বিভিন্ন ধরনের ইনসেক্ট আছে। আমাদের শুধু ফিল্ড নিয়ে ব্যস্ত তা না, তোমাদের ফাইনাল ইয়ারে পড়ানো হবে স্টোরড গ্রেইন পেস্ট। এনিওয়ে, তো আমরা যে শুধু ফিল্ড নিয়ে ব্যস্ত তা না, আমাদের হাজার হাজার আমাদের স্টোরেজ আছে, সেখানে লক্ষ লক্ষ টন সেখানে গ্রেইন আছে বা গ্রেইন প্রোডাক্ট আছে, আটা, ময়দা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সেখানে কিন্তু কোনো ইনসেক্টিসাইড আমরা সরাসরি স্প্রে করতে পারি না, করা সম্ভব না, কারণ এটি আমরা খাই। তো সেখানে ব্যবহার করা কি ফিউমিগেন্টস, এবং অনেক ফিউমিগেন্টস আছে মার্কেটে, এবং সেটি নিয়ম কানুন আছে। ফসটক্সিন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, অ্যালুমিনিয়াম ফসফাইড ফসটক্সিন। এই ফসটক্সিন দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, অত্যন্ত সেখানে এক্সপার্ট আছে। প্রত্যেকটি স্টোরেজে এন্টোমোলজিস্ট আছে বা তার এক্সপার্ট আছে, উনি ইন্সপেকশন করে দিতে হবে, কখন দিতে হবে, কখন দরজা জানালা বন্ধ করতে হবে, কখন খুলতে হবে, কেউ কখন ভিতরে ঢুকা যাবে, কখন ঢুকা যাবে না, কতদিন পরে এটি সেফটি হবে, এভরিথিং তারা জানে, সেখানে এক্সপার্ট আছে। ফিউমিগেন্টস গুলো সাধারণত আমরা ওই জায়গাতে ব্যবহার করে থাকি। অন দ্য বেসিস অফ ফর্মুলেশন, ফর্মুলেশন হচ্ছে জাস্ট ফর্ম অফ ইনসেক্টিসাইড দ্যাট ইউ ক্যান ফাউন্ড ইন দি মার্কেট অর অ্যাভেলেবল ইন দি মার্কেট। দিস ইজ জাস্ট সিম্পলি ফর্ম। সেটা কি লিকুইড আছে, নাকি সেটি সলিড আছে, গ্রানুলার আছে, নাকি সেটি পাউডার আছে, কোন ফর্মে সেটিকে মার্কেটে পাওয়া যাচ্ছে, দিস ইজ জাস্ট ফর্মুলেশন। এখন তুমি মার্কেটে যত ইনসেক্টিসাইড আছে তার ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড, এবং যেগুলো পাউডার আছে সেগুলোকেও কিন্তু পানির সাথে মিশিয়ে সলিউশন তৈরি করে বা সাসপেনশন তৈরি করে জমিতে স্প্রে করা হয়। খুব কম ইনসেক্টিসাইড আছে যাকে আমরা এখন ডাস্ট হিসাবে ফিল্ডে ব্যবহার করি, আমরা গ্রানুলার হিসাবে ব্যবহার করি, এবং ম্যাক্সিমাম হচ্ছে আমরা সেটাকে স্প্রে করি। একটি মার্কেটে সরাসরি লিকুইড হিসাবে আছে, ইমালশন হিসাবে, ইসি হিসাবে, ইমালসিফায়েবল কনসেন্ট্রেট হিসাবে আছে ম্যাক্সিমাম। আর কিছু পাউডার আছে যেগুলোকে স্প্রে করার আগে পানির সাথে মিশিয়ে সলিউশন তৈরি করে বা সাসপেনশন তৈরি করে আমরা স্প্রে করি। যেমন এখানে আছে তোমার লিকুইড ডায়াজিনন 50 ইসি ইমালসিফায়েবল কনসেন্ট্রেট, বাসুডিন 10G গ্র্যানুলার। যখন কোনো ইনসেক্টের সাথে জি থাকে তখন তুমি বুঝতে পারবা যে এটি সিস্টেমিক ইনসেক্টিসাইড। ওয়েটেবল পাউডার, মেলাথিয়ন 10%, সলিবল পাউডার, অ্যাসিটামিপ্রিড 20S, হেলব্রোমাইড, সলিবল কনসেন্ট্রেট, বুপ্রোফেজিন 40SC, ইমালসিফায়েবল কনসেন্ট্রেট। সবচেয়ে বেশি হচ্ছে ইমালসিফায়েবল কনসেন্ট্রেট মার্কেটে যেটি পাওয়া যায়, সেটা হচ্ছে লটস অফ, সাথে ইসি লেখা থাকবে। এই যে এখানে দেখো কিছু প্রোডাক্ট আছে, ডার্সবান 20EC, ট্রেসার। এই যে ট্রেসার যেটি দেখতে পাচ্ছ মাঝখানে, কত ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা জানি না, 45% আছে, এটি হচ্ছে স্পিনোসেট। আমি একটু আগে যেটি বলেছিলাম যে সয়েল ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়, স্পিনোসেট হচ্ছে ট্রেসার।
অত্যন্ত ভালো, এক্সপেন্সিভ বাট ইফেক্টিভ, দুটোই। সাসপেন্ড, এটি দেখতে পাচ্ছ সাসপেন্ড, এখানে দেখো ছোট করে লেখা আছে এমামেকটিন বেনজোয়েট, সক্রিয় উপাদান মানে হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এটা হচ্ছে 5G মানে হচ্ছে 5%। 100-তে আছে 5, 1 কেজিতে আছে 50, অর্থাৎ 1 কেজি যদি ওষুধ হয় 50 গ্রাম সেখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। 5G, 5G হচ্ছে 5SG, সলিবল গ্রানুলার। SG হচ্ছে সলিবল গ্রানুলার, অর্থাৎ এটিকে গুঁড়া হিসেবে পাওয়া যায়, কিন্তু মেশানোর সময় সেটাকে পানির সাথে মিশিয়ে সলিউশন তৈরি করে তারপরে স্প্রে করা হয়। এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে। যেমন তোমার 20EC 20% তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, ট্রেসার 45% তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, 5SG অনেক সময় তোমাদের নেক্সট ক্লাসে হয়তো সম্ভবত তোফাজ্জল অঙ্ক পড়াবে বা নেক্সট কারেক্ট ক্লাসে, সেই জিনিসটা খেয়াল করতে হবে যে তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি সেখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট না ধরতে পারো তাহলে কিন্তু তোমাকে সেখানে ম্যাথ করানো হবে, অঙ্ক করানো হবে, সেটি কিন্তু তুমি অঙ্ক ভুল করবা। 2টা অঙ্ক থাকে 20 নাম্বার পরীক্ষাতে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সাসপেন্ড 5SG মানে হচ্ছে তার 5% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। 100-তে 5, তুমি যদি 1 কেজি কিনো তাতে সেখানে 50 গ্রাম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, 950 গ্রাম আদার্স মেটেরিয়ালস আছে, সাপোর্টিং মেটেরিয়াল। এমবুশ 1.8 EC, এটি যদিও 1.8 বাট ইট ইজ অ্যাক্টিভ, হাইলি ইফেক্টিভ। তারপরে ধরো এখানে আছে হেমক্সি WP ওয়েটেবল পাউডার, লুমেকটিন 10 WDG ওয়েটেবল, ওয়াটার ডিসপার্সিবল গ্রানিউলস, অর্থাৎ এটি গ্রানিউল হিসেবে পাওয়া যায়, বাট এটিকে আমরা পানির সাথে মিশিয়ে তারপরে বিষে ব্যবহার করি। পুরাডান 3G, দিস ইজ সিস্টেমিক ইনসেক্টিসাইড, 3G গ্রানুলার। অর্থাৎ এগুলো হচ্ছে ফর্মুলেশনস। এরপরে আছে দেখো সেবিন, খুব ইম্পর্টেন্ট একটি ইনসেক্টিসাইড সেবিন। এখন নেক্সট আমরা আসি আসলে এখান থেকে আজকের ক্লাস শুরু হওয়ার কথা। আমি যেটি পড়ালাম ওটি কিন্তু আমরা রিকল করলাম বা রিভাইজ করলাম, রিভিউ করলাম। এখন আমরা আসি ইম্পর্টেন্ট একটি জিনিসে, অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন। জমিতে ফার্মাররা বিষ ব্যবহার করে, তোমরা কি শুনতে পারছো? জি স্যার। আমার কি লেকচার বোঝা যায়, বুঝতে পারতেছো? জি স্যার, বোঝা যায়। ওকে, ঠিক আছে। একজন ফার্মার জমিতে বিষ ব্যবহার করে, আমরা বলি ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, তারা বলে বিষ। সে যখন বিষ ব্যবহার করার পর ইনসেক্টটি মারা যায়, খুব খুশি, খুব খুশি। এখন একজন ফার্মার ডিটেল জানে না, সে জানে যে মারা গেছে, কিভাবে মারা গেছে এটি সে বলতে পারবে না। তোমাকে যদি একজন ফার্মার জিজ্ঞাসা করে, স্যার আমি গতকাল পুরাটান ইউজ করলাম, করার পর দেখি যে আমার সব ইনসেক্ট মারা গেল, কিভাবে মারা গেল স্যার? হোয়াট ইজ দ্য মোড অফ অ্যাকশন, হাউ ইট ওয়ার্কস ইন দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে পরীক্ষাতে। আমি এখন যেটা বলবো ভালো করে মনে রাখবো। ফার্মারের কোশ্চেন তোমার কাছে জিজ্ঞাসা করলো, স্যার আমাকে একটু বুঝিয়ে বলেন, এটি আমরা যে ইনসেক্টিসাইড ব্যবহার করি এটি কিভাবে মারা গেল, ইনসেক্টটি কিভাবে মারা গেল? তোমাকে উত্তর দিতে হবে, নাহলে তোমার আর ফার্মারের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার জানার, আমি নিশ্চিত তোমরা এখানে যারা বসে আছো, ইনসেক্টিসাইড যখন অ্যাপ্লাই করি তখন এটি কিভাবে ইনসেক্টকে মারছে, কিল করছে, নিশ্চিত তোমাদের মধ্যে এই আগ্রহটি আছে। এখন অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন, যতগুলো ইনসেক্টিসাইড আছে তাদের মোড অফ অ্যাকশন অনুযায়ী আমরা কতগুলো গ্রুপে ভাগ করছি। এখানে 8টি আছে। দেখো, প্রথমটি হচ্ছে কোলিনেস্টারেজ ইনহিবিটর। এক্সাম্পল কি? অল অর্গানোফসফেট এন্ড অল অর্গানোকার্বমেট ইনসেক্টিসাইড। এখন আমি তোমাকে যদি কোশ্চেন করি পরীক্ষাতে 5 নাম্বার একটা কোশ্চেন আসলো, হাউ ক্লোরপাইরিফস ইনসেক্টিসাইড কিল ইনসেক্ট ইন দ্য ফিল্ড লেভেল। ক্লোরপাইরিফস হচ্ছে একটি অর্গানোইনসেক্টিসাইড। হাউ ক্লোরপাইরিফস ইনসেক্টিসাইড কিল ইনসেক্ট ইন দ্য ফিল্ড লেভেল, তোমাকে লিখতে হবে। অনেক ইনসেক্টিসাইড আছে, সেটি একটা এক্সাম্পল দিয়ে আমরা বলবো হাউ এক্স অর ওয়াই ইনসেক্টিসাইড কিল ইনসেক্ট ইন দ্য ফিল্ড লেভেল। তবে তোমাকে এখানে মনে রাখতে হবে অল কোলিনেস্টারেজ যে সকল ইনহিবিটর
all organophosphate and organocarbamate insecticides are under included this mechanism, cholinesterase inhibitor. Next আমরা আসি সোডিয়াম চ্যানেল মডুলেটর, পাইরিথ্রয়েড গ্রুপ, অত্যন্ত বড় একটি গ্রুপ। পাইরিথ্রয়েড অত্যন্ত বড় একটি গ্রুপ, সেখানে এটি কোন গ্রুপে পড়েছে? সোডিয়াম চ্যানেল মডুলেটর, গাবাগেটেড ক্লোরাইড চ্যানেল অ্যান্টাগনিস্ট, অর্গানোক্লোরিন ইনসেক্টিসাইড। তারপর এখানে আরো কিছু আছে, ধরো নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট, নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট, ইমিডাক্লোপ্রিড এবং স্পিনোসেড, অত্যন্ত যে নতুন যে ইনসেক্টিসাইড গুলো এসেছে, ক্লোরাইড চ্যানেল অ্যাক্টিভেটর, অ্যামামেকটিন বেনজয়েড, জুভেনাইল হরমোন মিমিক, কাইটিন সিনথেসিস ইনহিবিটর, বুপ্রোফেজিন লুপিনিউরন, একডাইসন অ্যান্টাগনিস্ট, টেবুপেনোজাইড, মেথক্সিপেনোজাইড, on the basis of mode of action। তোমাদের সরাসরি এই ক্লাসিফিকেশনটি আসতে পারে, থেকে কোনো একটি ইনসেক্টিসাইডের আমরা নাম দিয়ে দেব। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যায়? শোনা যায়। জি স্যার। ওকে, ঠিক, একটু নেট একটু ডিস্টার্ব করতেছিল। ওকে, এই ক্লাসিফিকেশনটি আসতে পারে, অথবা কোনো একটা ইনসেক্টিসাইডের নাম আমরা বলে দিব, আমরা বলবো যে এটি কিভাবে ইনসেক্টকে কিল করে, তুমি সেটি ক্লিয়ার করো। এখন আমরা আসি প্রথমটিতে, কোলিনেস্টারেজ ইনহিবিটর। এক্সাম্পল কি? অর্গানোফসফেট এবং অর্গানোকার্বনেট। আমরা প্রথমটিতে আসি। প্রথমটিতে আসার আগে তিনটি ইম্পর্টেন্ট কেমিক্যাল সম্পর্কে, নার্ভাস সিস্টেমে তিনটি কেমিক্যাল, অনেক কেমিক্যাল নার্ভাস সিস্টেমে থাকে, তার মধ্যে তিনটি কেমিক্যাল সম্পর্কে আমরা প্রথমে জানবো। অ্যাসিটাইলকোলিন, an important neurotransmitter। অ্যাসিটাইলকোলিন হচ্ছে an important neurotransmitter। কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, সংক্ষেপে বলি CAT, choline acetyl transferase, an important enzyme that makes acetylcholine from choline and acetate। Acetylcholinesterase or cholinesterase, সংক্ষেপে আমরা বলি ACAC, acetylcholinesterase অথবা cholinesterase, an important enzyme that break down the acetylcholine। এই তিনটি আগে একটু দেখো, মনে করো, বুঝো, তারপর আমি পরেরটাতে যাচ্ছি। প্রথম কেমিক্যালটির নাম কি? অ্যাসিটাইলকোলিন, an important neurotransmitter। নিউরোট্রান্সমিটার কাকে বলে? অনেক নিউরোট্রান্সমিটার আছে, ডোপামিন, তোমার ইপিনেফ্রাইন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, অ্যাসিটাইলকোলিন। নিউরোট্রান্সমিটার হচ্ছে এমন একটি কেমিক্যাল, নিউরোট্রান্সমিটার ইজ এ কেমিক্যাল that transmit signals from presynaptic neuron to postsynaptic neuron। আমি পরে এক্সাম্পলটি দেখাচ্ছি। Neurotransmitter is a chemical that passes or that transmits signals from presynaptic neuron to postsynaptic neuron। বুঝতে পারছো? স্যার আরেকবার। হ্যাঁ, neurotransmitter is a chemical that found in the central nervous system and transmit signal from presynaptic neuron to postsynaptic neuron। Presynaptic neuron to postsynaptic neuron। ওকে, জি স্যার বুঝছি। এখন আমি তোমাকে বলি, তোমরা সেকেন্ড ইয়ারে নিউরোসায়েন্স পড়েছো, সম্ভবত তোফাজ্জল পড়িয়েছে। নিউরন কাকে বলে, নিউরনের ডিফারেন্ট পার্টস, তারা কিভাবে সাইনাপস তৈরি করে, সিনাপস কি, এবং কিভাবে তারা একটির সাথে একটা লেগে সিনাপস তৈরি করে। কারণ হচ্ছে কি জানো, এই যে আমরা একটা হিউম্যান বিং, এক একজন 5, 7, 8 ফিট পর্যন্ত লম্বা আছে মানুষ। আমাদের বডিতে কি 5, 7, 8 ফিট লম্বা নিউরন আছে? যে পা থেকে মাথা পর্যন্ত একটা লম্বা নিউরন আছে। মাথার পায়ে যখন মশা কামড় দেয় বা মশা যখন বসে, সেই সিগন্যাল আমার মাথায় চলে গেছে একটা নিউরন দিয়ে। তা না, নিউরনের দৈর্ঘ্য কিন্তু খুবই ছোট, সাম মাইক্রোমিটার এক একটা নিউরনের দৈর্ঘ্য।
এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার তাহলে কিভাবে আসে না, মুহূর্তের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এতটাই সেন্সিটিভ, মুহূর্তের মধ্যে তোমার সিনাপস করে একটির সাথে একটা লেগে একটার সাথে একটা লেগে একটার সাথে একটা লেগে 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 তার সিগন্যালটি সেই পা থেকে মাথায় পৌঁছে দেয়। এই যে একটার সাথে একটা লাগে, এটাকে আমরা নিউরোসায়েন্সের ভাষায় বলি সিনাপস। একটার সাথে একটা যখন লাগে, জোড়া লাগে, এই জোড়া স্থানকে আমরা বলে থাকি সিনাপস। তোমরা এই টার্মটা শুনেছো সেকেন্ড ইয়ারে। কারণ আমাদের বডিতে বা ইনসেক্টের বডিতে এত বড় নিউরন নাই যে একটা দিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত সিগন্যাল চলে যাবে। যখনই কোনো সিগন্যাল আসে তখন সেটিকে কি করে একটির সাথে একটি জোড়া লেগে 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 এটি তার নির্দিষ্ট স্থানে যেখানে টার্গেট অর্গান সেখানে পৌঁছে দেয়। এই যে জোড়া যেখানে লাগছে সেটাকে আমরা বলে থাকি সাইনাপস। এখানে জোড়াটি এক্সনে লাগতে পারে, এক্সন ডেন্ড্রাইটে লাগতে পারে, ডেন্ড্রাইট হতে পারে, এক্সন সেল বডি হতে পারে, যেটা যেখানে পারে সেখানে সে লেগে যাচ্ছে। লেগে গিয়ে তার কাজ হচ্ছে যে সিগন্যালটি আছে সিগন্যালটিকে একটি স্থান থেকে আরেকটি স্থানে পৌঁছে দেওয়া। তো এই যে পৌঁছে দিচ্ছে, তাহলে সেখানে এই যে সিনাপস হচ্ছে একটা 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 জায়গা, একটা গ্যাপ। দুইটা নিউরন যখন মুখোমুখি আসে এই গ্যাপটাকে আমরা বলে থাকি সাইনাপস। প্রশ্ন হচ্ছে তাহলে এক নিউরন থেকে আরেক নিউরনে আমার সিগন্যালটা পাস করবে কে করবে? নিউরোট্রান্সমিটার। ইয়েস, এক নিউরন থেকে আরেক নিউরনে আমার এই সিগন্যালটা কে পাস করবে একটা কেমিক্যাল আছে সেখানে, সেটাকে আমরা বলে থাকি নিউরোট্রান্সমিটার। এখন আমাদের বডিতে বলি, হিউম্যান বডি বলো, যে কোনো বডি বলো, ম্যাক্সিমাম অর্গানিজমের ক্ষেত্রে অ্যাসিটাইলকোলিন ইজ অ্যান ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসটি এত গুরুত্বপূর্ণ সেই জিনিসটি তো ওখানে তৈরি হতে হবে নাকি? সেই জিনিসটি সেখানে তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস তৈরি হচ্ছে। এখন তৈরি হওয়ার জন্য যে এনজাইমটি লাগে CAT, কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, কি দিয়ে তৈরি করে সে? কোলিন এবং অ্যাসিটেট। সেখানে কোলিন এবং অ্যাসিটেট অ্যাভেলেবল আছে, এই দুইটাকে ব্যবহার করে সে একটি নিউরোট্রান্সমিটার তৈরি করে, তার নাম অ্যাসিটাইলকোলিন। এবং যে এনজাইমটি এখানে হেল্প করতেছে তৈরি করার জন্য তার নাম হচ্ছে এটি কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। থার্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোলিনেস্টারেজ বা অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, সংক্ষেপে আমরা বলে থাকি ACHE। ভালো হইতো। হ্যাঁ স্যার 2 নাম্বারটা আরেকবার বললে ভালো হইতো। 2 নাম্বারটা আরেকবার হচ্ছে এই অ্যাসিটাইলকোলিন, বুঝেছো? অ্যাসিটাইলকোলিন। জি স্যার। অ্যাসিটাইলকোলিন বুঝেছো, ঠিক আছে। অ্যাসিটাইলকোলিন হচ্ছে একটি কেমিক্যাল যেটি একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কোনো একটা সিগন্যালকে ট্রান্সমিট করে। এখন যে জিনিসটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গুরুত্বপূর্ণ ট্রান্সমিট করার জন্য দরকার, সেই জিনিসটি সেখানে তৈরি হতে হবে কন্টিনিউয়াস। তৈরি হওয়ার জন্য দুটি জিনিস লাগে, একটি হচ্ছে কোলিন আর একটি হচ্ছে অ্যাসিটেট। এই দুটিকে একত্রিত করার জন্য যে এনজাইমটি এখানে কাজ করে সেটি হচ্ছে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। অর্থাৎ কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজের উপস্থিতিতে কোলিন এবং অ্যাসিটেট থেকে অ্যাসিটাইলকোলিন তৈরি হয়। ওকে জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে ঠিক তার অপোজিট। 2 এর অপোজিট হচ্ছে 3। এখন প্রশ্ন হচ্ছে, দেখো আমরা বেঁচে আছি, ইনসেক্ট বেঁচে আছে, অর্গানিজম বেঁচে আছে, অ্যাসিটাইলকোলিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার। তবে এটি কন্টিনিউয়াসলি কোনো লিভিং অর্গানিজমে থাকতে পারবে না। কন্টিনিউয়াসলি এটি অ্যালাইভ থাকতে পারবে না। যখন সিগন্যাল পাস করবে তখন সেখানে সে অ্যাক্টিভ থাকবে, সিগন্যালটি পাস করার পর পরে সেটি ইনঅ্যাক্টিভ হয়ে যেতে হবে। কারণ হচ্ছে আমাদের বডিতে কন্টিনিউয়াস যদি তোমার সিগন্যাল পাসিং হয় তাহলে দেখবা যে আমাদের বডি কাঁপতেছে, মানে বডিতে এক ধরনের ঝাঁকুনি আসে। এর মানে হচ্ছে সেখানে কন্টিনিউয়াসলি অ্যাসিটাইলকোলিন লাইভ আছে। নিয়ম হচ্ছে অ্যাসিটাইলকোলিন তৈরি হবে, ভাঙবে, তৈরি হবে, ভাঙবে, তৈরি হবে, ভাঙবে। দিস ইজ দ্য রিদম। অ্যাসিটাইলকোলিন আমাদের জন্য ভালো, কিন্তু যদি সেটি সেখানে অ্যাকুমুলেট হতে থাকে, জমা হতে থাকে, তাহলে সেটি আমাদের জন্য খারাপ। আমরা যে বেঁচে আছি, ইনসেক্ট যে বেঁচে আছে, সেখানে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, কন্টিনিউয়াসলি ভাঙছে। অর্থাৎ যখন তোমার সিগন্যাল আসবে, সিগন্যালটিকে পাস করবে, তখন সে অ্যালাইভ। সিগন্যালটিকে পাস করার পর পরে কিন্তু সেটি ব্রেকডাউন হতে হবে, মাস্ট। কারণ হচ্ছে সিনাপসে যদি কন্টিনিউয়াসলি অ্যাসিটাইলকোলিন জমা হতে থাকে তাহলে সেখানে তোমার কন্টিনিউয়াস সিগন্যাল পাসিং হবে এবং যে কোনো লিভিং অর্গানিজম মারা যাবে। তো এখন আমি পরের এক্সাম্পলটিতে দেখে তোমরা বুঝতে পারবা। তো প্রথমটি হচ্ছে অ্যাসিটাইলকোলিন, পরেরটি হচ্ছে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, যেটি অ্যাসিটাইলকোলিন তৈরিতে সহায়তা করে, আর অ্যাসিটাইলকোলিন এস্টারেজ অথবা কোলিন এস্টারেজ যেটি অ্যাসিটাইলকোলিনকে ভাঙে।
ব্রেকডাউন করতে সহায়তা করে। তাহলে এখানে দেখো এই যে 1 নম্বরে যেটি আছে এটির নাম কি বলো? কোলিনেস্টারেজ কোলিনেস্টারেজ ইনহিবিটর। তাহলে আমার 3 নম্বরে কি আছে দেখো? কোলিনেস্টারেজ আছে, স্যার। এখান থেকে আসছে এই নামটি থেকে এই মেকানিজমটি তোমাকে খেয়াল করতে হবে। আমরা কোথায় যাচ্ছি, মোড অফ অ্যাকশনটা তার কি? এসিটাইল কোলিনেস্টারেজ বা আমরা সংক্ষেপে বলে থাকি কোলিনেস্টারেজ। আবার মোড অফ অ্যাকশনটির নাম হচ্ছে কি? কোলিনেস্টারেজ ইনহিবিটর। অর্থাৎ এই এনজাইমটিকে ইনহিবিট করে দেয়া হচ্ছে। কিভাবে হচ্ছে সেটি আমরা আসছি। মোড অফ অ্যাকশনটি কিন্তু খেয়াল করতে হবে, কোলিনেস্টারেজ ইনহিবিটর। অর্থাৎ ওখানে যে এসিটাইল কোলিনেস্টারেজ আছে বা কোলিনেস্টারেজ আছে সেটিকে ইনহিবিট করে দিচ্ছে। এটি হচ্ছে তার মোড অফ অ্যাকশন। এখন কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখি। এখানে দেখো একটি নিউরন আছে, দুটি নিউরন এখানে দেয়া আছে, তোমরা জানো সেখানে সেল বডি আছে, অ্যাক্সন আছে, ডেনড্রাইট আছে, অনেক কিছু আছে। জাস্ট এই নিউরন গুলো একটা নিউরনের সাথে যখন আরেকটা নিউরন জোড়া লাগে এবং জোড়া লাগার যে মাঝখানে ফাঁকা জায়গাটি এটাকে আমরা বলে থাকি সাইনাপস। ডেনড্রাইট ডেনড্রাইট, ডেনড্রাইট অ্যাক্সন, অ্যাক্সন অ্যাক্সন, সেল বডি ডেনড্রাইট বিভিন্ন ভাবে জোড়া লাগতে পারে। এটাকে আমরা ওই জায়গাটাকে আমরা সিনাপস বলি। এখানে দেখো কিছু নিউরোট্রান্সমিটার আছে, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। এটা আমার দরকার নেই। আমার জন্য যেটি দরকার এই মধ্যে সেটি হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এই ছবিটির দিকে একটু খেয়াল করো, এটা হচ্ছে তার মূলত মোড অফ অ্যাকশন। এই ছবিটা থেকে কিছু বোঝা যাচ্ছে? ও দেখো, কিছু বুঝতে পারতেছ? হুম, স্যার এসিটাইল কোলিন কি জমা হচ্ছে কিনা? এই দেখো আমি তোমার, এটি একটা নিউরন। এই যে দেখো একটা চারকোণাকার ঘর আছে বা এটা আছে, এটি হচ্ছে তার অ্যাক্সন, এটি হচ্ছে সেল বডি ফর এক্সাম্পল। ওকে, এই পুরাটা একটি নিউরন। এটাকে আমরা বলে থাকি প্রি সাইনাপটিক নিউরন। ওকে, এটি হচ্ছে উপরেরটি হচ্ছে প্রি সাইনাপটিক নিউরন এবং যে রিসিভ করবে তাকে আমরা বলে থাকি পোস্ট সাইনাপটিক নিউরন। একজন দিবে একজন নিবে। যে দিবে তাকে বলি প্রি সাইনাপটিক নিউরন, আর যে সিগন্যালটি গ্রহণ করবে তাকে আমরা বলি পোস্ট সাইনাপটিক নিউরন। এখন প্রশ্ন হচ্ছে, ধরো কোন একটা সিগন্যাল আসলো, ধরো আমার এখানে মশা বসলো বা কোন একটা প্রবলেম হলো, প্রচন্ড গরম লাগতেছে, আমাকে বলতেছে তুমি ফ্যান চালাও ইত্যাদি ইত্যাদি সিগন্যাল দিতেছে। সিগন্যালটি অ্যাকশনের ভিতর দিয়ে সেল বডিতে আসবে। খেয়াল করো, আসার পরে এখানে সিএটি আছে। তো সিএটির কাজ কি? কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এর কাজটা কি? একটু আগে আমি বলেছি, কাজটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন তৈরি করা। ইয়েস, কোলিন এবং অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটাইলকোলিন তৈরি করা। সে কিন্তু তৈরি করে ফেলেছে অলরেডি, কারণ যেহেতু সিগন্যাল আসছে একেবারে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সবকিছু হচ্ছে এখানে, খুব কুইক। সিগন্যাল যখন এখানে আসে, এই সিএটি কোলিন এবং অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটাইলকোলিন তৈরি করলো। তৈরি করার পর এই যে ধরো ডট 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 ডট, আসলে সিগন্যাল ইজ নাথিং, জাস্ট প্রোটিন। ওয়ান কাইন্ড অফ প্রোটিন বলতে পারি, ওয়ান কাইন্ড অফ পেপটাইড বলতে পারি। সিগন্যাল তো ধরো আমি তোমাকে ডাক দিলাম, এটা সিগন্যাল, সেখানে তো প্রোটিন নাই, কিন্তু বায়োকেমিক্যাল যেখানে ফাংশন হয় সেখানে সিগন্যাল হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন বা প্রোটিন মলিকুল বা পেপটাইড মলিকুল। এনিওয়ে, সিগন্যাল এখানে আসলো কি হলো? সিগন্যাল আসছে এবং এই সিগন্যালকে পাস করতে হবে। সিগন্যালকে পাস করতে গেলে আমার অ্যাসিটাইলকোলিন দরকার, এবং অ্যাসিটাইলকোলিন তৈরি করতে গেলে আমার সেখানে সিএটি দরকার, তাও আছে। সিএটি তৈরি করতে গেলে আমার কোলিন এবং অ্যাসিটাইল-কোয়ে দরকার, সেটাও আছে। তাহলে কি হবে? কোলিন প্লাস অ্যাসিটাইল-কোয়ে অন দ্য প্রেজেন্স অফ সিএটি, অ্যাসিটাইলকোলিন ইজ প্রোডিউসড, সিনথেসাইজড। এখন কি করবে? এই যে ডট 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 আছে, এগুলো হচ্ছে সিগন্যাল। এই সিগন্যালগুলো, এটা হচ্ছে পোস্ট সাইনাপটিক নিউরন বা পোস্ট সাইনাপটিক মেমব্রেন। এখানে মেমব্রেন আছে। এই মেমব্রেনে কিছু রিসিপ্টর থাকে। আমরা যে কোনো ওষুধ যখন খাই, তুমি প্যারাসিটামল খাও, তুমি যেটাই খাও, সেটি আমার বডিতে প্রবেশ করার পরে কিছু রিসিপ্টর আছে, সেখানে গিয়ে সেটি রিসিভ করে তারপরে সে ফাংশন করে। ওকে, এখানে কিছু রিসিপ্টর আছে। এই রিসিপ্টর এই প্রত্যেকটা সিগন্যালকে সে রিসিভ করবে। এই যে রিসিপ্টর আছে, অনেক রিসিপ্টর এখানে আছে, রিসিভ করবে।
রিসিভ করার পর দেখো আমার সিগন্যাল কিন্তু পোস্টসিনাপটিক মেমব্রেনে চলে আসছে। চলে আসার পরে যেটা করতে হবে, দি অ্যাসিটাইলকোলিন মাস্ট বি ব্রেকডাউন। কারণ এখানে আমার এই সিগন্যালকে এখানে ট্রান্সমিট কে করেছে? অ্যাসিটাইলকোলিন। আমি কিন্তু একটু আগে বলেছি অ্যাসিটাইলকোলিন ভালো আবার খারাপ। অ্যাসিটাইলকোলিনের কাজ হচ্ছে সিগন্যালকে ট্রান্সমিট করার পর সেটাকে মাস্ট ব্রেকডাউন হতে হবে। কারণ হচ্ছে কি, কন্টিনিউয়াসলি যদি এখানে অ্যাসিটাইলকোলিন থাকে তাহলে কিন্তু তোমার কন্টিনিউয়াস পালস সিগন্যালিং হবে। কন্টিনিউয়াস সিগন্যালিং কোনো অর্গানিজম সেটি নিতে পারে না। কন্টিনিউয়াস সিগন্যালিং কোনোভাবেই কোনো অর্গানিজম সেটি নিতে পারে না, অর্থাৎ এটি একটা রিদম আকারে হবে। অর্থাৎ একবার ভাঙবে, একবার গড়বে, একবার সিগন্যাল আসবে, একবার বন্ধ হবে। অর্থাৎ অ্যাসিটাইলকোলিন ঠিক এইভাবেই কাজ করে। যখন সে পাস করবে ইটস ওকে, বাট পাস করার পরই তাকে সেটিকে ব্রেকডাউন হতে হবে। এখানে যদি সে কন্টিনিউয়াস উপস্থিত থাকে, এই যে সিনাপস আছে দেখো বা সাইনাপটিক ক্লেফট, এখানে যদি সে কন্টিনিউয়াসলি উপস্থিত থাকে এই যে সিনাপসের মধ্যে, তাহলে সে কন্টিনিউয়াসলি তোমাকে সিগন্যাল পাস করতে থাকে যদি সিগন্যাল আসে। তবে এবং সেখানে প্রচুর পরিমাণে অ্যাসিটাইলকোলিন জমা হতে থাকবে, কিন্তু কোনোভাবে এখানে অ্যাসিটাইলকোলিনকে জমা হতে দেওয়া যাবে না। এদিকে ব্রেকডাউন হতে হবে। সিগন্যাল পাস করার পরই তার কিন্তু ব্রেকডাউন হবে। এখন এদিকে ব্রেকডাউন কে করবে? অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন কে করবে? কোলিনেস্টারেজ। এই যে এখানে দেখো আছে এই মেমব্রেনে এই যে এসিএসি অ্যাসিটাইলকোলিনেস্টারেজ কিন্তু এখানে বসে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এনজাইম যার কাজ হচ্ছে প্রয়োজন মতো অ্যাসিটাইলকোলিনকে ভেঙে দেওয়া। কারণ আমি আবারও বলছি, অ্যাসিটাইলকোলিন যদি কন্টিনিউয়াসলি সিনাপটিক ক্লেফটে বা সাইনাপসে বসে থাকে তাহলে সে কন্টিনিউয়াসলি সিগন্যাল দিবে। কারণ কন্টিনিউয়াস সিগন্যাল যখন হয় তখন আমাদের মধ্যে কনভালশন হয়, কাঁপুনি হয়। মানে এটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ হাই অ্যাসিটাইলকোলিন। তখন কিন্তু কোন অর্গানিজম কিন্তু মারা যায়। এই জন্য এটা রিদম আছে, এটি ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে। অর্থাৎ আমরা কখনোই চাই না অ্যাসিটাইলকোলিন এখানে কন্টিনিউয়াসলি প্রেজেন্স থাকুক। সেজন্য গড গিফটেড একটি এনজাইম আছে, আমরা এটাকে গড গিফটেড এনজাইম বলি, অ্যাসিটাইলকোলিনেস্টারেজ। অর্থাৎ অ্যাসিটাইলকোলিনের কাজ যখন শেষ হয়ে গেল তখন এটাকে সে ভেঙে দিবে। এইভাবে আমরা বেঁচে আছি এবং ইনসেক্ট বেঁচে আছে, এটি হচ্ছে নরমাল ফাংশন। অর্থাৎ সিগন্যাল আসবে, ট্রান্সমিট করবে অ্যাসিটাইলকোলিন, এরপর অ্যাসিটাইলকোলিনেস্টারেজ যেটাকে ভেঙে দিবে, এটি হচ্ছে আমাদের নরমাল ফাংশন। প্রশ্ন হচ্ছে তাহলে আমি যে অর্গানোফসফরাস বা অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইড ব্যবহার করতেছি তার কাজটা কি? সে কিভাবে ইনসেক্টকে কিল করতেছে? এখানে এবার দেখো ইন্টারেস্টিং জিনিসটি, এই যে ওপি অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইড এখানে আছে, অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইড এখানে আছে। সে কি করে? এই যে লাল যেটি, এই অর্গানোফসফরাস অথবা অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইড এই এনজাইমটিকে ব্লক করে দিচ্ছে, ইনহিবিট করে দিচ্ছে। তাহলে কি হবে বলো? অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়তেই থাকবে, হবে না। হ্যাঁ, অ্যাসিটাইলকোলিনের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। অর্থাৎ কারণ কি, তার শত্রু কিন্তু এখানে নাই, তার শত্রু অফ হয়ে গেছে। হ্যাঁ, তার যে এনিমি আছে, অ্যাসিটাইলকোলিনের এনিমি হচ্ছে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, কারণ সে তাকে ভাঙে। এখন যে ভাঙে তাকে যদি আমরা অফ করে দেই তাহলে কি হবে? সে ফ্রি হয়ে গেল, সে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ কন্টিনিউয়াসলি এখানে জমা হতে থাকবে। তোমার বডিতে বা ইনসেক্টের বডিতে কন্টিনিউয়াসলি সিগন্যালিং হবে এবং উইদিন 1 মিনিট ইনসেক্ট মারা যাবে। কন্টিনিউয়াস সিগন্যালিং ইজ নট গুড। কন্টিনিউয়াস সিগন্যালিং মানে হচ্ছে সেখানে তোমার কনভালশন হবে, মারাত্মক কনভালশন হবে এবং একসময় ইনসেক্টে দ্রুত মারা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে দেখো, অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইডের টার্গেটটা কোন জায়গাতে? দেখতে পাচ্ছো? অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইডের টার্গেটটি কোন জায়গাতে? অ্যাসিটাইলকোলিনেস্টারেজকে ব্লক করে দেওয়া, হ্যাঁ, ব্লক করে দেওয়া। হ্যাঁ, ব্লক করে দাও। এই জন্য এটাকে বলা হয় কোলিনেস্টারেজ। এই যে ইনসেক্টিসাইড গুলো আছে এটাকে বলা হয় কোলিনেস্টারেজ ইনহিবিটর। অর্থাৎ ওই এনজাইমটার ফাংশনটা যেহেতু সে ইনহিবিট করে দিচ্ছে, যার জন্য মোড অফ অ্যাকশনটির নাম হচ্ছে কোলিনেস্টারেজ ইনহিবিটর। তোমরা বুঝতে পারছো? জি স্যার। আমার মনে হয় ভেরি ক্লিয়ার। জি স্যার। ওকে, যদি কোনো কোশ্চেন এখনো থাকে বলো, পরীক্ষাতে প্রশ্ন আসবে ফ্রিকোয়েন্টলি এখান থেকে। স্যার এদিকে একটা ACHR আছে, এটা কি? আরটা হচ্ছে রিসিপ্টর। হ্যাঁ, আরটা হচ্ছে রিসিপ্টর। অর্থাৎ অ্যাসিটাইলকোলিন যে সিগন্যালটিকে নিয়ে আসছে, খেয়াল করো, অ্যাসিটাইলকোলিন যে সিগন্যালগুলোকে নিয়ে আসছে এখানে পৌঁছে দিতে গেলে তার স্পেসিফিক রিসিপ্টর থাকতে হবে না? তাকে গ্রহণ করবে কে?
এটি হচ্ছে তার রিসিপ্টর। তাহলে আমরা অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বমেট ইনসেক্টিসাইডের মোড অফ অ্যাকশন সম্পর্কে জানলাম, সেটি হচ্ছে কোলিনেস্টারেজ ইনহিবিটর। নেক্সট আমরা আসি সোডিয়াম, দেখো তো এখানে লেখাটা ঢেকে গিয়েছে, কি লেখা আছে উপরে? সোডিয়াম চ্যানেল modulators. সোডিয়াম চ্যানেল মডুলেটর না? জি স্যার। ওকে, এটির এক্সাম্পল কি? পারিথ্রয়েড। Insecticides. হ্যাঁ, একটু ওয়েট করো। এখন এখানে দেখো সোডিয়াম চ্যানেল মডিউলেটর এবং তার এক্সাম্পল হচ্ছে পারিথ্রয়েড ইনসেক্টিসাইডস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে সোডিয়াম চ্যানেল, চ্যানেল কি? রোড অর পাথওয়ে দ্যাট মেক কানেকশন ইন অর আউটসাইড অফ দ্য মেমব্রেন। আমরা হিউম্যান বিং বলি, ইনসেক্ট বলি, তার যে মেমব্রেন আছে, মেমব্রেনের দুই দিকের মধ্যে যে ইলেকট্রোলাইটস আছে তার একটি ভারসাম্য রক্ষা করে কিন্তু আমরা বেঁচে আছি। আমাদের বডিতে আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্স করে কে? সোডিয়াম পটাশিয়াম। Sodium No, no, potassium no, channel. no, 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 আমাদের বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে হচ্ছে কিডনি। ও হ্যাঁ, কিডনি, হ্যাঁ। যদি কারো কিডনি ফেলিউর করে বা কিডনি ডিসফাংশন করে, তখন দেখা গেছে সেখানে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হচ্ছে। এই জন্য কাউকে এডিশনাল সোডিয়াম নিতে হয়, পটাশিয়াম নিতে হয়, দেখবা যে ওই সমস্ত রোগীকে দেয়া হচ্ছে। আমাদের বডিতে সেটিকে মেনটেন করে থাকে কিডনি, ইলেকট্রোলাইট ব্যালেন্স বা ইমব্যালেন্স সেটি হয়ে থাকে। ইনসেক্টের ক্ষেত্রে বা যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে চ্যানেল সিম্পলি, তোমাদের এখানে না বোঝার কিছু নাই, সোডিয়াম চ্যানেল হচ্ছে একটা রাস্তা। সোডিয়াম চ্যানেল হচ্ছে একটি রাস্তা। ধরো এই যে একটি সেল মেমব্রেন আছে, যে লাল একটি দাগ দিলাম, উপরে নিচে একটি লাল দাগ আছে, এটি হচ্ছে তার সেল মেমব্রেন। এখন মেমব্রেনের এদিক এবং ওদিকে যাতায়াতের জন্য একটা রাস্তা থাকতে হবে, যে রাস্তার ভিতর দিয়ে বা যে পাইপের ভিতর দিয়ে এই ইলেকট্রোলাইট গুলো মুভ করে থাকে। এবং ইলেকট্রোলাইট গুলো এমন ভাবে মুভ করে যাতে দুদিকে ইলেকট্রোলাইটের ব্যালেন্স থাকে। ইমব্যালেন্স হইলেই কিন্তু লিভিং অর্গানিজম মারা যায়। এই যে আমরা বলি আমাদের অসুস্থতা, ডিজিজ, এগুলো হচ্ছে জাস্ট ওয়ান কাইন্ড অফ ইমব্যালেন্স। কোথাও যদি ইমব্যালেন্স হয় সেটাকে আমরা ডিজিজ বলছি। তো এখানে এটি হচ্ছে একটি প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, এবং সেটির দুদিকের মধ্যে কানেকশন করার জন্য একটি রোড থাকে বা পাথওয়ে থাকে বা একটি চ্যানেল থাকে, এবং এই চ্যানেলের ভিতর দিয়ে বা পাইপ দিয়ে এই ইলেকট্রোলাইট গুলা মুভ করে থাকে এবং দুদিকের ভারসাম্য সে মেনটেন করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, দেখো নিচে লেখা আছে, এই যে দেখো এটি একটি প্লাজমা মেমব্রেন, নিচের দিকে একটি প্লাজমা মেমব্রেন আছে, এবং এই যে রাস্তা, দেখো দুইটা রাস্তা আছে, এখানে একটি রাস্তা ক্লোজড, টোটালি ক্লোজড, আর একটি রাস্তা খোলা আছে। এবং যেখানে খোলা আছে এবং সেখানে দেখবা যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আয়ন গুলো মুভ করতেছে। মুভ করার পরে কিন্তু তাদের দুদিকে কিন্তু সে একটা ব্যালেন্সে নিয়ে আসবে। ব্যালেন্সে যদি না থাকে তাহলে প্রবলেম। যখন ইমব্যালেন্স হবে তখনই সেই লিভিং অর্গানিজমটি মারা যাবে। এখানে দেখো লেখা আছে sodium channel modulators are agents that either block or activate or modify sodium ion channel। অর্থাৎ আমরা যখন, এটি হচ্ছে নরমাল কন্ডিশন, দেখো এটি হচ্ছে নরমাল কন্ডিশন, এখানে সোডিয়াম চ্যানেলটি খোলা থাকবে, সেই চ্যানেলের ভিতর দিয়ে বিশেষ করে মূলত সোডিয়াম মুভ করে থাকে এবং কোনো কোনো সময় পটাশিয়াম, ক্যালসিয়াম মুভ করে। দুদিকে কনসেন্ট্রেশন, ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সমান রাখে, এবং এই কারণে আমরা বেঁচে আছি বা ইনসেক্ট বেঁচে আছে। when we apply pyrethroid insecticide that block the channel, অর্থাৎ এক প্রান্তে বসে সে এই চ্যানেল দিকে সে ব্লক করে দিচ্ছে। খেয়াল করো, কিন্তু আমরা যখন পারিথ্রয়েড ইনসেক্টিসাইড ব্যবহার করি তখন সে এই রাস্তাটা, মুখটা বন্ধ করে দিচ্ছে। তাহলে মুখটা যখন বন্ধ করে দেয় তখন কি হবে? একদিকে কনসেন্ট্রেশন বেড়ে যাবে, ইমব্যালেন্স হবে। একদিকে কনসেন্ট্রেশন বেড়ে যাবে, একদিকে শূন্য হয়ে যাবে, এবং একটি সময় ফিজিওলজিক্যাল ইমব্যালেন্সের কারণে ইনসেক্টটি মারা যায়। আবার হচ্ছে অ্যাক্টিভেট, খেয়াল করো, অ্যাক্টিভেট হচ্ছে সে সুপার অ্যাক্টিভ থাকে, মানে এটা অনেকটা ব্লকের মতোই, অর্থাৎ ব্যালেন্সও না, ইমব্যালেন্স। অ্যাক্টিভ মানে হচ্ছে যেদিকে ইলেকট্রোলাইট গুলো আছে অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায় চ্যানেলটি, তখন সে কি করে একদিকে বেশি করে ঢুকিয়ে দেয়। ধরো একদিকে 80টি আছে, একদিকে 10টি আছে। আর ব্লক করার অর্থ হচ্ছে একদিকে শূন্য, একদিকে সব।
অ্যাক্টিভেট হচ্ছে চ্যানেলটি হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার মানে হচ্ছে এই চ্যানেলটির ভিতর দিয়ে নরমালি যে পরিমাণে ঢোকার কথা তার থেকে বেশি পরিমাণে ঢুকছে। তখন দেখা গেছে একদিকে 30টি সোডিয়াম চ্যানেল সোডিয়াম মলিকুলার আয়ন আছে, আরেকদিকে 70টি সোডিয়াম আয়ন আছে, এবং সেখানে একটা ইমব্যালেন্স হয় এবং ইনসেক্টটি মারা যায়। অর্থাৎ এই যে সোডিয়াম চ্যানেল মডুলেটর এবং এক্সাম্পল হচ্ছে পাইরিথ্রয়েড ইনসেক্টিসাইড। সুতরাং আমরা যখন পাইরিথ্রয়েড ইনসেক্টিসাইড ফিল্ডে ব্যবহার করি তখন সেই কাজটি করে থাকে। সে কি করে? সে আইদার ব্লক করে দিচ্ছে মুখটা, অথবা সে হাইপার অ্যাক্টিভ হচ্ছে। তার কারণে দুই দিকে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হচ্ছে এবং ইনসেক্ট আস্তে আস্তে করে মারা যাচ্ছে। নেক্সট হচ্ছে গাবা গেটেড। স্যার বলো। স্যার সিমটম কি সোডিয়াম চ্যানেল এটার ক্ষেত্রে? মানে সিম্পটম গুলোই, সিম্পটম হচ্ছে তোমার কনভালশন হবে, অর্থাৎ টোটাল ফিজিওলজিক্যাল ইমব্যালেন্স হবে। টোটাল ফিজিওলজিক্যাল ইমব্যালেন্সের মধ্যে সবচেয়ে বড় আমরা যেটা অবজার্ভ করতে থাকি সেটি কনভালশনে কাঁপুনি হবে, কাঁপুনি হবে, এবং তার যে ফিজিওলজিক্যাল প্রবলেম আছে সবগুলো একসাথে তৈরি হবে। মূলত কনভালশন তার একটি বড় ধরনের সিম্পটম, এবং অল্প সময়ের মধ্যে ইনসেক্টে মারা যাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট হচ্ছে গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল অ্যান্টাগনিস্ট। গাবা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, GABA, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল অ্যান্টাগনিস্ট। গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল অ্যান্টাগনিস্ট, এবং সেটি হচ্ছে অর্গানোক্লোরিন ইনসেক্টিসাইড। যদিও আমরা অর্গানোক্লোরিন ব্যবহার করি না, তারপরে আমাদের একটু জানা থাকা দরকার যে এটির মোড অফ অ্যাকশন কি। এটি অ্যাকচুয়ালি একটি অ্যামাইনো অ্যাসিড, গাবা, এন্ড ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এই যে রাস্তাটি আছে, এই রাস্তাটির ভিতর দিয়ে সাধারণত ক্লোরিন, এই চ্যানেলটির ভিতর দিয়ে সাধারণত ক্লোরিন আয়ন মুভ করে থাকে। আমরা যখন অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইড ব্যবহার করি তখন গাবা এখানে এই যে গাবা গেটেড মানে সেটাকে কন্ট্রোল করে থাকে। গাবা গেটেড মানে এই যে গেট আছে, গেটটিকে এই অ্যামাইনো অ্যাসিড কন্ট্রোল করে থাকে, কন্ট্রোলের মাধ্যমে সেটাকে ব্যালেন্সের মধ্যে রাখে। বাট ওয়েন উই অ্যাপ্লাই অর্গানোক্লোরিন ইনসেক্টিসাইড, সে করে কি এটাকে অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে, অর্থাৎ এই যে এটাকে এই জায়গাটিকে সে ব্লক করে দিচ্ছে, তার যে মুখটি আছে এটাকে ইনহিবিট করে দিচ্ছে, যার কারণে কি হয় দুই অংশের মধ্যে ক্লোরিন আয়নের একটা ইমব্যালেন্স ঘটে। তো সুতরাং চ্যানেল রিলেটেড যে সকল মেকানিজম আছে তাদের মূল কাজটি হচ্ছে তাদের যে গেট আছে, তাদের যে মুখটি আছে, মুখটিকে হয় অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে মুখটিকে বন্ধ করে দিচ্ছে অথবা অ্যাক্টিভেট করে দিচ্ছে, যার কারণে দুই যে প্লাজমা মেমব্রেন আছে দুই অংশের মধ্যে যে এটাকে কি বলে যে ইলেকট্রোলাইটস আছে তার ইমব্যালেন্স হচ্ছে এবং ইনসেক্টটি ধীরে ধীরে মারা যাচ্ছে। এরপরে আমরা আসি আইজিআর। আইজিআর তোমরা পড়েছো, আমি আমার যতটুকু মনে পড়ে 2 তে খুব সুন্দর করে আমি পড়িয়েছিলাম। স্যার আগেরটা আরেকবার বলা যাবে? আরেকবার বলবো, এটার নামটা কি? গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল অ্যান্টাগনিস্ট। তোমরা নাম শুনেছো অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট। অ্যাগনিস্টকে আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করি, যেটা স্টিমুলেট করে। অ্যান্টাগনিস্ট হচ্ছে তার অপোজিট, যেটা ইনহিবিট করে, বাধা দেয়। গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে কে? ওই যে অর্গানোক্লোরিন ইনসেক্টিসাইড। এই যে রাস্তাটি আছে, এই যে চ্যানেলটি আছে, সেটা হচ্ছে গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল, এবং এখানে এই যে মুখটি আছে, গেটের যে মুখ, যেখান দিয়ে ক্লোরিন ও আয়ন প্রবেশ করে, সেখানে মুখে বসে থাকে হচ্ছে গাবা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। এটি একটি অ্যামাইনো অ্যাসিড। এটি দুই দিকের অংশে প্লাজমা মেমব্রেনের ভিতরে এবং বাইরে যাতে ক্লোরিনের কনসেন্ট্রেশন সমান থাকে সেটি সে মেইনটেইন করে থাকে। বাট when we apply organochlorine insecticide, this function is inhibited. গাবার যে ফাংশনটি আছে তার ফাংশনটি ইনহিবিট হয়ে যাচ্ছে এবং সে ব্লক করে দিচ্ছে। তারপর এর মানে হচ্ছে ক্লোরিন যখন দুই দিকে ভারসাম্য মেইনটেইন করত, অর্গানোক্লোরিন ইনসেক্টিসাইড এখানে আসার পরে সেটি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, একদিকে কম একদিকে বেশি, অথবা একদিকে টোটালি শূন্য আর একদিকে 100। এই ইমব্যালেন্সের কারণে ইনসেক্টটি সেই সেম ভাবে কনভালশন, ইরিটেশন, বিভিন্ন ভাবে এটি মারা যায়। স্যার এটা হচ্ছে তাহলে প্লাজমা মেমব্রেনে থাকছে এই চ্যানেলটা? হ্যাঁ, এই যে প্লাজমা মেমব্রেনের সাথে প্লাজমা মেমব্রেনের ভিতর দিয়ে একটি চ্যানেল আছে, রাস্তা, পাইপ। আমরা পাইপ ব্যবহার করি না, যেখানে পানি প্রবেশ করে। প্লাজমা মেমব্রেনের ভিতরে এবং বাইরের অংশ যোগাযোগ রক্ষা করার জন্য এক ধরনের পাইপ সেট করা থাকে, একেবারে সূক্ষ্ম। আমাদের চুল কেমন, চুলের চাইতেও তার ডায়ামিটার কম। তার ভিতর দিয়ে আয়ন মুভ করতেছে, আয়ন মুভ করে প্লাজমা মেমব্রেনের ভিতরে এবং বাইরের মধ্যে আয়নিক ব্যালেন্স আমরা বলি, ইলেকট্রোড ব্যালেন্স মেইনটেইন করে থাকে। বাট ইনসেক্টিসাইড যখন আমরা অ্যাপ্লাই করি এই চ্যানেলগুলোকে সে বিভিন্ন ভাবে এটাকে ফাংশন ইনহিবিট করে অথবা অ্যাক্টিভ করে বা ব্লক করে দিচ্ছে।
তার কারণে মূল টার্গেটই হচ্ছে দুই দিকের ইলেকট্রোলাইট যাতে ইমব্যালেন্স হয়, প্লাজমা মেমব্রেনের ভিতরে এবং বাইরে যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তার জন্য ইনসেক্টিসাইড গুলা কাজ করে। তখনই কিন্তু দেখো ফিজিওলজিক্যাল ইমব্যালেন্স মানে আমরা সেটাকে বলি ডিজিজ। কোনো মানুষের শরীরে যদি হাইপার ক্লোরিন থাকে, প্রচুর পরিমাণে যদি ক্লোরিন মলিকুল থাকে বা সোডিয়াম বেশি থাকে, সেখানে কিন্তু ট্রিট করা হয় ভিতরে কি হচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন ইনসেক্টিসাইড ব্যবহার করি তখন ইনসেক্টের যে ফিজিওলজিক্যাল ফাংশনটিকে বা ইলেকট্রোলাইটের যে বা আয়ন যে ইমব্যালেন্স সেটি তৈরি করে কে এই ইনসেক্টিসাইড গুলি, যার কারণে প্লাজমা মেমব্রেনের ভিতরে এবং বাইরে ইমব্যালেন্স হচ্ছে, ইনসেক্ট মারা যায়। আমরা নেক্সট আসি ইনসেক্ট গ্রোথ রেগুলেটর। এখানে অনেকগুলো আছে, যেমন জুভেনাইল হরমোন মিমিক, জুভেনাইল হরমোন অ্যান্টাগনিস্ট, একডাইসন অ্যান্টাগনিস্ট এবং কাইটিন সিনথেসিস ইনহিবিটর। এখানে জুভেনাইল হরমোন মিমিক এটিও মার্কেটে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে এখনো আসছে কিনা আমার জানা নাই, বাট জুভেনাইল হরমোন মিমিক। জুভেনাইল হরমোন কোথায় থেকে তৈরি হয়? ভুলে গেছো? জুভেনাইল হরমোন কোথায় থেকে তৈরি হয়? কও দেখো কোথা থেকে তৈরি হয়, দেখো মনে আছে এটা? কর্পোরা অ্যালাটা স্যার। হ্যাঁ, কর্পোরা এলাটা, সেকেন্ডারি পড়িয়েছিলাম। কর্পোরা এলাটা থেকে জুভেনাইল হরমোন তৈরি হয়। জুভেনাইল হরমোনের কাজ হচ্ছে ইনসেক্টকে জুভেনাইল স্টেজে রাখা। এখন সেখানে অনেক মেকানিজম আছে, আমি তোমাদেরকে পড়িয়েছি টুটুতে, বিশেষ করে মোল্ডিং এবং মেটামরফোসিসের মধ্যে একটি অপোজিট ইয়া আছে, ফাংশন আছে। এনিওয়ে, জুভেনাইল হরমোন মিমিক হচ্ছে এমন একটি কেমিক্যাল যেটি কর্পোরা এলাটাকে স্টিমুলেট করে টু প্রডিউস ওভার ফাংশন বা ওভার রিলিজ অফ জুভেনাইল হরমোন। এটি এমন একটি কেমিক্যাল যেটি কর্পোরা এলাটাতে যায় এবং সেখানে গিয়ে তাকে স্টিমুলেট করে যাতে সেখান থেকে প্রচুর পরিমাণে জুভেনাইল হরমোন তৈরি হয়। জুভেনাইল হরমোন যত বেশি তৈরি হবে, ইনসেক্টটি একই স্টেজে থাকবে, অ্যাবনরমালিটি শো করবে এবং একসময় ইনসেক্টটি মারা যায়। মানে মুহূর্তের মধ্যেই, মানে সে একেবারে অ্যাবনরমাল মোটা টাটা হয়ে যায়। আজকে দেখলাম হয়তো দেখা যাচ্ছে 72 ঘন্টা পরে একেবারে মোটা এপ্রো তেপ্রো হয়ে শুয়ে আছে, খাবার দাবার নাই, চুপচাপ শুয়ে আছে এবং একটি পরে সেটি মারা যায়। মানে আমরা এটাকে আমরা বলতে পারি যে কর্পোরা এলাটাকে আমরা এখানে ওভার স্টিমুলেট করলাম। জুভেনাইল হরমোন অ্যান্টাগনিস্ট ঠিক তার উল্টাটা কাজ করে। এরপর হচ্ছে একডাইসন অ্যান্টাগনিস্ট। একডাইসন কোথা থেকে তৈরি হয়? একডাইসন তৈরি হয় প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে, এবং সেখানে একডাইসন অ্যান্টাগনিস্ট যখন আমরা স্প্রে করি বা ব্যবহার করি তখন প্রোথোরাসিক গ্ল্যান্ডের উপরে সে নেগেটিভলি কাজ করে। এর ফলে হচ্ছে কারণ একডাইসন ইজ ওয়ান কাইন্ড অফ স্টেরয়েড হরমোন। বডিতে যদি স্টেরয়েড হরমোনের পরিমাণ কমে যায় তাহলে তার ফিজিওলজিক্যাল ফাংশন ডিসরাপশন হয় এবং ইনসেক্ট ধীরে ধীরে মারা যায়। তবে সবচেয়ে এদের মধ্যে ভালো হচ্ছে কাইটিন সিনথেসিস ইনহিবিটর। আমরা এটি এখন অহরহ ব্যবহার করছি ফিল্ডে, কাইটিন সিনথেসিস ইনহিবিটর। তবে তোমরা বলতে পারবা যে আইজিআর এর সুবিধা এবং অসুবিধা কি, এক লাইনে এক সেন্টেন্সে সুবিধা কি? আমরা যে আইজিআর গুলো ব্যবহার করি তার সুবিধাটা হচ্ছে স্যার এগুলো মানুষের জন্য বিষাক্ত না। ইয়েস, ইট ইজ ইকো ফ্রেন্ডলি। আমরা যদি সংক্ষেপে বলি এটি হচ্ছে ইকো ফ্রেন্ডলি, সেফ, রেসিডুয়াল পারসিস্টেন্স নাই, বলতে গেলে আমাদের যে ন্যাচারাল এনিমিজ আছে তাদের জন্য ভালো। অসুবিধাটা কি জানো? খরচ বেশি। হ্যাঁ, একটা ডিসঅ্যাডভান্টেজ কি বলো? স্লো স্যার, টাইম কনজিউমিং। ইয়েস, কেউ বলছে কস্ট বেশি না, সস্তা, দামে বেশি না। প্রবলেম হচ্ছে এটি স্লো অ্যাকশন। ধরো তুমি জুভেনাইল হরমোন মিমিক দিলা, আমি যদি ইনসেক্টিসাইড দিই আজকে দিলে কালকে মারা যাবে। আমি যদি জুভেনাইল হরমোন দিই মিনিমাম 7 দিন লাগবে। ফার্মার কি ব্যবহার করবে? করতে চায় না। আমি কাইটিন সিনথেসিস ইনহিবিটর দেই, সেটা ইনসেক্টকে কন্ট্রোল করতে মিনিমাম 7 দিন লাগে, কোনো ক্ষেত্রে 7, 8, 9 দিন লাগে। বাট ইনসেক্টিসাইড দিলে ফার্মার তো কালকে রেজাল্ট পেয়ে যাবে। কিন্তু তারপরেও আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে, আমাদের জেনারেশনকে রক্ষা করতে গেলে আমাদেরকে একটু সার দিতে হবে। স্লো যদিও কাজ করে, কম কাজ করে, আমরা এটাকে
এককভাবে ব্যবহার না করে এটাকে আমরা আইপিএম এ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের অন্যান্য যে সকল কম্পোনেন্ট আছে তাদের সাথে আমরা এটিকে ব্যবহার করতে পারি, তারপর আমরা এটিকে ব্যবহার করতে হবে। এখন এখানে দেখো কাইটিন সিনথেসিস ইনহিবিটর। কাইটিন সিনথেসিস ইনহিবিটর কিভাবে কাজ করে সেটা তোমরা জানো তো নাকি? হোয়াট ইজ কাইটিন? কাইটিন হচ্ছে একটি পলিস্যাকারাইড। কাইটিন হচ্ছে একটি পলিস্যাকারাইড। আমি তুমি যে শার্টটি গায়ে দিয়েছো, ধরো খেয়াল করো, তোমার গায়ে যে শার্টটি আছে, শার্টের যে সুতা, শার্টের প্রত্যেকটি সুতা হচ্ছে কাইটিন, আর তোমার শার্টটি হচ্ছে ইন্টেগুমেন্ট বা এক্সোস্কেলিটন। বুঝতে পারছো? তোমার গায়ে বা আমাদের গায়ে যে শার্টটি আছে, শার্টের প্রত্যেকটি সুতা হচ্ছে কাইটিন। আমি যদি ইনসেক্টের সাথে কম্পেয়ার করি, প্রত্যেকটি সুতা হচ্ছে কাইটিন, বাট যে শার্টটি আমি গায়ে দিয়ে আছি সেই শার্টটি হলো ইন্টেগুমেন্ট বা এক্সোস্কেলিটন। অর্থাৎ ইনসেক্ট যে ইন্টেগুমেন্টটি পরে আছে, এক্সোস্কেলিটন পরে আছে, সেটি তার শার্ট, জামা। আমরা যেমন জামা চেঞ্জ করি, ছোট থেকে বড় হওয়ার সময় জামা চেঞ্জ করি, আমি ধীরে ধীরে বড় হচ্ছি, আমার জামার সাইজও বড় হচ্ছে। ইনসেক্ট যখন এক লার্ভাল ইনস্টার থেকে আরেক লার্ভাল ইনস্টারে যায়, অথবা এক নিমফাল ইনস্টার থেকে আরেক নিমফাল ইনস্টারে যায়, তখন তার মোল্ডিং হয়। মানে পুরান জামাটি ফেলে দিচ্ছে, নতুন জামাটি তৈরি করে নিচ্ছে। এক নিস্টার থেকে আরেক নিস্টারে যাওয়ার সময় পুরাতন জামাটি ফেলে দিচ্ছে, আরেকটি নতুন জামা সে তৈরি করছে, এটাকে আমরা বলে থাকি মোল্ডিং। আমি যখন কাইটিন সিনথেসিস ইনহিবিটর ব্যবহার করব, নামের সাথে কিন্তু মিল আছে, কাইটিন সিনথেসিস ইনহিবিটর। খেয়াল করো, কাইটিন সিনথেসিস ইনহিবিটর। আমি যখন কাইটিন সিনথেসিস ইনহিবিটর স্প্রে করব, তখন কি হবে? মোল্ডিং হবে না স্যার। নো নো নো, মোল্ডিং তো পরে। এক্সোস্কেলিটন গঠন হবে না। নো নো নো, আমি বলতেছি, আমি যখন কাইটিন সিনথেসিস ইনহিবিটর ব্যবহার করব, তখন তার যে কাইটিন ফরমেশন আছে, খেয়াল করো, সুতাই তৈরি হবে না, তুমি জামা তো পরে। এটাকে বলা হচ্ছে কাইটিন সিনথেসিস ইনহিবিটর। কাইটিন সিনথেসিস হবে না, সুতা তৈরি হবে না। তোমার সুতা না হলে জামা হবে কোথা থেকে? অর্থাৎ আমরা যখন কাইটিন সিনথেসিস ইনহিবিটর ব্যবহার করি, তখন তার সেখানে আলটিমেটলি এক্সোস্কেলিটন বা ইন্টিগুমেন্টটি নতুন করে তৈরি হচ্ছে না, বিকজ সেখানে কাইটিন তৈরি হচ্ছে না। ওই যে আমি কেমিক্যাল দিয়ে ব্যবহার করলাম, সে কাইটিনকে স্টপ করে দিচ্ছে, সুতা নাই, এখন তার জামা তৈরি হবে কি দিয়ে? তার ওই যে এক্সোস্কেলিটন তৈরি হচ্ছে না। তাহলে কি হচ্ছে? কিন্তু তার ভিতরে গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। আমরা কিন্তু গ্রোথ এবং ডেভেলপমেন্টকে বাধা দেই নাই। তার ইনসেক্টের কিন্তু গ্রোথ এবং ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু তার জামার সাইজটা একই রয়ে গেছে। নতুন জামা কিন্তু তৈরি হতে পারে না এই সময়ের মধ্যে। ইনসেক্ট এই যে ধরো কাইটিন সিনথেসিস ইনহিবিটর স্প্রে করার কারণে নতুন জামা তৈরি হতে পারেনি, কিন্তু তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিন্তু ঠিকই হচ্ছে। তাহলে কি হবে? এক্সোস্কেলিটনটা ছিঁড়ে যাবে স্যার। ইয়েস। এখন তোমার বয়স কত? তুমি ছোটবেলায় জামা পরতে পারবা? পরতে পারবা, ছিঁড়ে যাবে, চারিদিক থেকে ফেটে যাবে। এখন তাই হচ্ছে, এই যে দেখো, তোমাকে এখানে দেখতে পাচ্ছ কিনা, একটা এই যে দেখো নরমাল কন্ডিশন, স্পোডোপ্টেরা লিটুরা, 3 নাম্বার ইনসেক্টটি দেখো, স্পোডোপ্টেরা লিটুরা আনট্রিটেড, মানে এটা নরমাল অবস্থায় আছে। আমরা যখন এটাকে ট্রিট করেছি, আমরা যখন এখানে কাইটিন সিনথেসিস ইনহিবিটর ব্যবহার করেছি, তখন দেখো তার কিউটিকলটি ফেটে গিয়েছে, দেখা যাচ্ছে? একটু বড় করে দেখো, দেখো তার চামড়াটি ফেটে গিয়েছে। এটি হচ্ছে কাইটিন সিনথেসিস ইনহিবিটরের ইফেক্ট। আরো আছে, এখানে দেখো ওকরা শুট এন্ড ফ্রুট গুড়া, স্পোডোপ্টেরা লিটুরা আনট্রিটেড। আনট্রিটেড মানে নরমাল, কিছু আমরা অ্যাপ্লাই করি না। ট্রিটেড মানে হচ্ছে সেখানে আমরা কেমিক্যাল ব্যবহার করেছি। দেখো অ্যাডাল্টগুলোর অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার। অ্যাডাল্টগুলো অ্যাবনরমাল। এর মানে হচ্ছে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর বা আমরা যখন কাইটিন সিনথেসিস ইনহিবিটর ব্যবহার করি, এটির ইফেক্টটি কিন্তু একটি স্টেজ থেকে আরেকটি স্টেজে চলতে থাকে। এটি যে লার্ভাল স্টেজে আছে তা কিন্তু নয়। ধরো কোনো লার্ভা মারা যায়, আমি ধরে নিলাম যে আমরা যখন ইনসেক্টিসাইড বা আমরা যখন কাইটিন সিনথেসিস ইনহিবিটর স্প্রে করি, 70% মারা গেল বা 60% মারা গেল, ডাইরেক্ট লার্ভা মারা গেল। কিন্তু কিছু আছে মারা গেল না,
সে পিউপেশনে গেল, হ্যাঁ সে পিউপেশনে গেল, অ্যাবনরমাল পিউপা তৈরি হলো, অ্যাবনরমাল পিউপা থেকে অ্যাবনরমাল অ্যাডাল্ট তৈরি হলো। এই যে অ্যাবনরমাল অ্যাডাল্ট তৈরি হলো সেটা কিন্তু কাইটিন সিনথেসিস ইনহিবিটরের প্রভাব, লং টার্ম প্রভাব। এই অ্যাডাল্ট পরবর্তী জেনারেশন কিন্তু তৈরি করতে পারবে না। These are unable for mate, these are unable to produce new generation. এইভাবে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর বলি, কাইটিন সিনথেসিস ইনহিবিটর বলি, সেটি আমরা পপুলেশনকে কন্ট্রোল করে থাকি। তবে তার সুবিধা হচ্ছে দিস ইজ হাইলি ইকো ফ্রেন্ডলি, বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ স্লো অ্যাকশন, ইট হ্যাজ স্লো অ্যাকশন। স্যার কাইটিন সিনথেসিস কিভাবে অ্যাবনরমাল অ্যাডাল্ট তৈরি করছে? কাইটিন সিনথেসিস কিভাবে অ্যাবনরমাল অ্যাডাল্ট তৈরি করছে? ধরো আমি 10টা ইনসেক্টের মধ্যে, ফর এক্সাম্পল 10টা লার্ভা, ফার্স্ট ইনস্টার লার্ভা বা সেকেন্ড ইনস্টার লার্ভা, সেকেন্ড ইনস্টার 10টা লার্ভাতে আমি কাইটিন সিনথেসিস ইনহিবিটর স্প্রে করলাম। 10টা লার্ভার মধ্যে ধরো 6টা মারা গেল, একেবারে ফেটে ভিতর থেকে ধরো লিকুইড বের হয়ে আসলো, ফ্লুইড বের হয়ে আসলো, সাথে সাথে মারা গেল। সাধারণত এইভাবে মারা যায়, কারণ যখন চামড়া ফেটে যায় ভিতর থেকে ফ্লুইড বের হয়ে আসে। আর যে 10টার মধ্যে 6টা মারা গেল আর 4টা আছে, এই 4টা কিন্তু মারা গেল না, কিন্তু তার ভিতরে যে ফিজিওলজিক্যাল প্রবলেম তৈরি হয়ে গেল, কিন্তু অলরেডি ভিতরে তার ফিজিওলজিক্যাল প্রবলেম তৈরি হয়ে আছে, কিন্তু সে মারা যায় নাই বাকি 4টা। তাহলে সে কি হলো? পিউপা দেখলাম, আমি এখানে পিউপাটি দেখাতে পারি না, পিউপাটি কিন্তু তোমার বেঁকে যায়, নট নরমাল। পিউপাটি কিন্তু একদম বেঁকে যায়। বেঁকে যায় হচ্ছে মানে ধরো সেখানে যে কাইটিন যে ফরমেশন, কাইটিন যে সিনথেসিস সেখানে হয়তো কিছুটা হয়তো তৈরি হয়েছে, কিছুটা কাইটিন তৈরি হয়েছে, আর যেগুলো মারা গেছে সেখানে টোটালি কাইটিন তৈরি হয় নাই। বুঝতে পারছো? যে 6টা লার্ভা মারা গেল সেখানে টোটালি কাইটিন তৈরি হয় না, ওটি মারাই গেছে সাথে সাথে। আর ধরো যে 60টা ইনসেক্ট আছে সেখানে হয়তো কাইটিন কিছুটা তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার পরে সেটি পিউপালে চলে গেছে, বাট অ্যাডাল্ট যখন আসছে তখন তার যে অ্যাবনরমালিটি শো হয়েছে, কারণ হচ্ছে কোনো ইনসেক্ট গুলি, অ্যানিমেল গুলি যদি তার ভিতরে অ্যাবনরমালিটিস থাকে তবে সেটি আমরা ইজিলি দেখতে পারি। বুঝতে পারছো? আমরা যখন ইনসেক্টিসাইড ব্যবহার করি ফিল্ডে, 100টা ইনসেক্টের মধ্যে ধরো যত টক্সিক ইনসেক্টিসাইডই হোক 80টা আমরা ধরি মারা যায়, বাকি 20টা সাবলিথাল ইফেক্টে থাকে, অর্থাৎ এটি মারাও যায় না, মাঝামাঝি অবস্থায় থাকে। ঠিক এখানেও একই অবস্থা, ধরো 10টা লার্ভার মধ্যে 6টা কমপ্লিটলি মারা গেল, বাকি 4টার মধ্যে কিছুটা পরিমাণে ধরো কাইটিন তৈরি হলো, ইন্টিগ্রোবিন ঠিক আছে, বাট যেটি অ্যাবনরমাল। তার যে নরমাল ফিজিওলজিক্যাল ফাংশন তৈরি করার জন্য তার 100% কাইটিন লাগবে, সেখানে হয়তো কিছু তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর এটি পিউপাতে গেল, পিউপা একটি অ্যাবনরমাল পিউপা তৈরি করলো, এবং এখান থেকে ধরো তার যে নরমাল উইংটি তৈরি হওয়ার কথা, উইং তৈরি হচ্ছে না। তুমি একটু স্পোডোপ্টেরা লিটরের দিকে তাকাও, এর বডিটা হচ্ছে পিউপা, দেখো এর বডিটা হচ্ছে পিউপা, আবার ওখান থেকে 2টা অ্যাবনরমাল উইং তৈরি হচ্ছে, অর্থাৎ তার যে ইন্টারনাল যে ডিসরাপশন সেটি এখানে দেখা যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় মেকানিজমে আর কোনো কোশ্চেন থাকার কথা না, তোমরা ভবিষ্যতে কাজে লাগবে। আমি আজকে যে লেকচারটি নিলাম তোমরা এটি মনে রাখবা। বুঝতে পারছো? এখানে ধরো আরো কিছু আছে, ধরো এই যে নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট, 4 নাম্বার নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট। আমি যখন ইমিদাক্লোপিড স্প্রে করব, স্পিনোসাইড যখন স্প্রে করব, তখন কিন্তু সিনাপসে অ্যাগনিস্ট মানে হচ্ছে কি জানো? স্টিমুলেট করে। অ্যাগনিস্টের মানে হচ্ছে স্টিমুলেট করে, সেখানে অ্যাসিটাইলকোলিন তৈরি হতে, সেখানে প্রচুর পরিমাণে অ্যাসিটাইলকোলিন তৈরি হতে এটি সহায়তা করে থাকে। ইনসেক্টিসাইডগুলো যখন আমরা ব্যবহার করি, ইমিদাক্লোপিড, স্পিনোসাইড, তখন সে সিনাপসে প্রচুর পরিমাণে অ্যাসিটাইলকোলিন তৈরি করে, অর্থাৎ যে রেটে অ্যাসিটাইলকোলিন এস্টারেজও সেখানে আছে, অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যে রেটে ভাঙার কথা তার সাথে বেশি রেটে অ্যাসিটাইলকোলিন সেখানে তৈরি হচ্ছে। অ্যাসিটাইলকোলিন তৈরি হওয়ার কারণে কি হচ্ছে? কনভালশন হচ্ছে এবং মারা যাচ্ছে। এই তোমাদের কোনো প্রশ্ন? বলো। একডাইসন হরমোনের কাজটা কি স্যার? হ্যাঁ, স্যার একডাইসন হরমোনের কাজ। একডাইসন হরমোন, জি স্যার। যেটি হচ্ছে আমি স্টেরয়েডের কথা বলেছি। স্যার যে একডাইসন যে হরমোনটা আছে, এই হরমোনটার কাজ কি? আচ্ছা, শোনো, আমাদের বডিতে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন, স্টেরয়েড বলি আমরা, স্টেরয়েড। ইনসেক্টে বলি একডাইস্টেরয়েড, এবং আমাদের বডিতে যেটি আছে সেটি স্টেরয়েড, এবং সেটি মানুষ যখন অসুস্থ হয় তখন তার লাইফে মানে বাঁচানোর আগ মুহূর্তে
একজন ডাক্তার বাঁচানোর আগ মুহূর্তে তাকে স্টেরয়েড হরমোন পুশ করে, মানে এটির মাল্টিপল ফাংশন। কোন জায়গায় গিয়ে যে সে কাজ করবে এটা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি, তার এত ফাংশন আছে স্টেরয়েড হরমোনের। কোনো মানুষ যখন একদম ঠিক মানে তাকে সেভ করতে পারতেছে না, লাস্ট মোমেন্টে মিরাকল হিসাবে স্টেরয়েড হরমোন ব্যবহার করে থাকে। কর্টিকোস্টেরন আছে, ডেক্সামিথাজোন আছে, মূলত মানুষের শরীরে ডেক্সামিথাজোন ইউজ করে থাকে এজ এ স্টেরয়েড। ইনসেক্টের ক্ষেত্রে ঠিক একই ভাবে তার ফাংশন বহু। সে কর্পোরা এলাটার উপরে তার প্রভাব আছে, তার কর্পোরা কার্ডিয়াকার উপরে তার প্রভাব আছে, তার নিউরোসেক্রেটরি সেলের উপরে তার প্রভাব আছে। সে টোটাল জিনিসটাকে সে কম্বাইন করে। এবং আরো একটা যে মূলত তার কাজ করে থাকে সেটি হচ্ছে সেই মোল্টিং। মোল্টিং এর উপরে তার মূল কাজটি হচ্ছে মোল্টিং এ হেল্প করে থাকা, মোল্টিং এ সে হেল্প করে থাকে। এবং আদার যে সকল ফাংশন আছে বডিতে, আমি একটু আগে বলেছি, মানে সে হলো আসলে মানে খুব ইম্পর্টেন্ট একটি হরমোন। মানুষের শরীরে যেভাবে কাজ করে, ইনসেক্টের বডিতে সে ওভারঅল যে রেগুলেশন সেটিকে সে মেইনটেইন করে থাকে। বাট ইনসেক্টের বডিতে তার মূল ফাংশন হচ্ছে মোল্টিং কে কন্ট্রোল করা, মোল্টিং করে থাকে, মোল্টিং হেল্প করে। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মোল্টিং তো ইনসেক্টের একটা কমন ফেনোমেনা, তাহলে স্যার এই কাইটিন সিনথেসিস ইনহিবিটর এই ম্যানেজমেন্টটাকে একটা কমন মানে সব ইনসেক্টের জন্য কমন হিসেবে কেন ইউজ করা যাচ্ছে না, বা তাহলে অন্য ইনসেক্টিসাইডটা কম ইউজ করে এটাকে একটু বেশি ভাবে কেন স্যার মানে পপুলার করা, মানে এটা কেন বেশি পপুলার না? তোমার কোশ্চেন হচ্ছে অন্য যে সকল আইজিআর আছে তার সাথে এটা বেশি কেন পপুলার? স্যার অন্যান্য ইনসেক্টিসাইড যেগুলো আছে, অর্গানোফসফরাস, অর্গানোকার্বামেট, এগুলার কিন্তু স্যার তোমাকে আমি সেটা বলেছি, দুটোর মোড অফ অ্যাকশন কিন্তু আলাদা। যত ইনসেক্টিসাইড আছে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওরিয়েন্টেড, সেগুলো সেন্ট্রাল। যত ইনসেক্টিসাইড আছে, অর্গানোফসফরাস, অর্গানোকার্বামেট, পারিথ্রয়েড, নিওনিকোটিনয়েড, সেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। এক আইজিআর কখনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে না, সে ফিজিওলজিক্যাল ডিসরাপ্টর হিসেবে কাজ করে। এখন স্যার কথা যেটা বলছিলাম, ওই ইনসেক্টিসাইড গুলো কিন্তু ওই যে মানে নির্দিষ্ট এই গ্রুপের জন্য এই ইনসেক্টিসাইডটা দিতে হবে বা এই স্পিসিসের জন্য এটা দিতে হবে। না, এখানেও ঠিক আছে, এখানে তোমার কথা ঠিক আছে, ওগুলা গ্রুপ স্পেসিফিক, ওগুলা গ্রুপ স্পেসিফিক। এখানে তোমার যে কাইটিন সিনথেসিস ইনহিবিটর, কাইটিন কারণ হচ্ছে কাইটিন তো যেখানে যেখানে কাইটিন আছে সেখানে কাজ করবে, সব ইনসেক্টে তো কাইটিন আছে। ইনসেক্ট মানে সেখানে কাইটিন আছে, কাইটিন যেখানে আছে সেখানে কাজ করবে, তার টার্গেট তো কাইটিন। এবং সেটি হেমিপটেরা হোক, সেটি ডিপটেরা হোক, সেটি লেপিডেপ্টেরা হোক। এটাই বলতেছিলাম যে ওই ইনসেক্ট গুলা যদি ওই ইনসেক্ট গুলার ব্যবহারকে তাহলে এটার মাধ্যমে কমানো যায় না, ওইটা যেহেতু স্যার স্পেসিফিক মানে জানতে হচ্ছে আমাকে, কিন্তু এটা তো স্যার কমন সব ইনসেক্টের জন্য গিয়ে, তাহলে এটা কাজ করার কথা না। কোনটা? এই যে কাইটিন সিনথেসিস, জি স্যার, ইয়েস সব জায়গায় কাজ করে সে। তুমি হেমিপটেরাতে দাও সেখানেও কাজ করবে, তুমি লেপিডেপ্টেরা দাও সেখানেও কাজ করবে। স্যার যেখানে মানে এক্স্যাক্টলি আমরা বুঝতে পারবো না যে এখানে এই ইনসেক্টিসাইডটা দেওয়া দরকার, সেখানে এটা কমনলি ইউজ করা যাবে। আমি তোমাকে বলি, এখানে একটা एग्जांपल দেয়া আছে, বুপ্রোপেজিন। একটি কাইটিন সিনথেসিস ইনহিবিটরের একটি প্রোডাক্ট এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, বুপ্রোপেজিন। আমরা সেখানে সাকিং ইনসেক্টে ব্যবহার করি, আমরা ক্যাটারপিলারে ব্যবহার করি, ক্লাবে ব্যবহার করি। এটি ইন জেনারেল ইনসেক্টিসাইড, ইন জেনারেল প্রোডাক্ট। জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, এটি ইন জেনারেল প্রোডাক্ট। বুঝতে পারছো? তার টার্গেট কাইটিন, ইনসেক্ট মানে সেখানে কাইটিন আছে, তার টার্গেট যেহেতু কাইটিন, তুমি যে কোনো ইনসেক্টে ব্যবহার করতে পারো। তবে কতটুকু কাজ করবে সেটি আসলে গবেষণাগারে পরীক্ষা ছাড়া সেটি বলা যাবে না। কারণ হচ্ছে সব ইনসেক্টিসাইড দেখো, সব ইনসেক্টে ব্যবহার করা যায় না। যদি একটা ইনসেক্টিসাইড দিয়ে আমি সব ইনসেক্ট মারতে পারতাম, তাহলে ধরো হাজার হাজার প্রোডাক্টের দরকার ছিল না, শত শত কোম্পানির দরকার ছিল না। এবং এখানে তোমার কাইটিন সিনথেসিস ইনহিবিটর দিলে যে সব ইনসেক্টে সমানভাবে কাজ করবে, অ্যাকচুয়ালি ইনসেক্টের যে ইন্টারনাল কনফিগারেশন, তার যে মলিকুলার ফাংশন ভেরি করে ইনসেক্ট। তবে আমরা এটাকে ইন জেনারেল ব্যবহার করে থাকি। ওকে, কোশ্চেন আছে কিছু? স্যার ওই নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট, সেটা 5 নাম্বার ছিল, ওইটা স্যার আরেকবার একটু বলবেন। নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট, ওখানে দেখো তার মোড অফ অ্যাকশনটা কিন্তু আলাদা।
কোলিনেস্টারেজ ইনহিবিটরের থেকে কিন্তু তার আলাদা। কারণ হচ্ছে এই মার্কেটে এখন যে সকল প্রোডাক্ট আসছে তাদের মোড অফ অ্যাকশন কিন্তু পুরনোগুলো থেকে চেঞ্জড, যার কারণে এদের জনপ্রিয়তা এত বেশি। তাদের মোড অফ অ্যাকশন চেঞ্জ। কোলিনেস্টারেজ ইনহিবিটর হচ্ছে যেটি আমরা ইনসেক্টিসাইড আমাদের কোলিনেস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে দেয়, যার কারণে ওখানে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর 5 নম্বরে যেটি আছে তার এক্সাম্পল হচ্ছে ইমিদাক্লোপ্রিড এবং স্পিনোসাইড। এটি যখন আমরা অ্যাপ্লাই করি তখন সেখানে দেখো ওখানে হচ্ছে অ্যাগনিস্ট মানে হচ্ছে ওই ফাংশনগুলোকে স্টিমুলেট করে, ওখানে গিয়ে সে ওই সিনাপসকে স্টিমুলেট করে, সবগুলা ফাংশনকে স্টিমুলেট করলে কি হবে, অ্যাসিটাইলকোলিনের পরিমাণ মুহূর্তের মধ্যে বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে রেটে ওখানে কিন্তু অ্যাসিটাইলকোলিন আছে তার সাথে বেশি রেটে সেখানে অ্যাসিটাইলকোলিন তৈরি হচ্ছে, এবং যার কারণে ইনসেক্টটি অতিরিক্ত পরিমাণে অ্যাসিটাইলকোলিন জমা হওয়ার কারণে ইনসেক্টটি মারা যাচ্ছে। দেখো এই 5 নাম্বার গ্রুপকে কিন্তু 1 নাম্বার গ্রুপের সাথে ইনক্লুড করতে পারতো, তা কিন্তু করে নাই। মানে এমন একটা মেকানিজম নিয়ে আসছে যাতে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ সেখানে বেশি পরিমাণে অ্যাসিটাইলকোলিন সেখানে সিনথেসিস হয়। তাই করছে। স্লাইডটা একটু স্যার আরেকটু এই জায়গায় তো দেখালে স্যার ভালো হয়। লেখা আছে স্যার অ্যাসিটাইল কোলিন রিসিপ্টর অ্যাগনিস্ট, তাইলে তো স্যার রিসিপ্টরের পরিমাণকে মানে নো অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, তোমার অ্যাসিটাইলকোলিন আমি তোমাকে বলি অ্যাসিটাইলকোলিনের জন্য সেখানে স্পেসিফিক রিসেপ্টর আছে, কথা বুঝতে পারছো? অ্যাসিটাইলকোলিনকে সেখানে রিসিভ করার জন্য সেখানে রিসেপ্টর আছে, কিন্তু আমি যখন ইনসেক্টিসাইড যখন আমি ইমিদাক্লোপ্রিড এগুলো ব্যবহার করব অ্যাগনিস্ট হিসাবে সেগুলো কাজ করে ওই রিসেপ্টরকে সেই স্টিমুলেট করে, যেখানে গিয়ে সে বসে, যেখানে অ্যাসিটাইলকোলিনটি গিয়ে বসে ওই জায়গাটাকে সে স্টিমুলেট করে, যার কারণে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়তে থাকে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে এটি সিএটি যে তোমার কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজকে স্টিমুলেট করতে থাকে এবং সে ওই এনজাইমটিকে স্টিমুলেট করার কারণে সেখানে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়তে থাকে। এখানে রিসেপ্টর বলছে এই জন্য প্রত্যেকটি মলিকিউল যখন সে সেখানে গিয়ে জায়গায় স্পেসিফিক জায়গাতে বসে তার একটা রিসেপ্টর আছে, ওই রিসেপ্টরকে সে হাইপার অ্যাক্টিভেট করে বা স্টিমুলেট করে, যার কারণে সেখানে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়তে থাকে। তোমাদের এখানে সেট বক্সে রিয়েড এটা কি? তোমরা কি তোমাদের এখানে আইডি নাম্বার দিতেছো নাকি? জি স্যার, সবাই আইডি নাম্বার দিচ্ছে। না, এখানে আইডি নাম্বার দরকার নেই আমার। তুমি যদি এখানে ইন করে থাকো, ক্লাসে যদি ইন করো আমি সেটা নিতে পারবো, এটা লাগবে না। ওকে, তোমরা ভালো থেকো। তোমাদের নেক্সট ক্লাস কে নিবে তো আমি জানি না, তোমরা তো যোগাযোগ করবে, বাট তোমরা ক্লাসে ঢুকবা তোমাদের শিডিউল অনুযায়ী। ওকে, ওকে বাই, ভালো থেকো।